স্যার, আমাকে দেখেন তো পছন্দ হয় কিনা। রাস্তা দিয়ে হাঁটার সময় কোথা থেকে জানি মেয়েটা এসে কথাটা বলে উঠল। ওর দিকে আর চোখে তাকিয়ে আবারও হাঁটা ধরলাম। স্যার দেখেন না পছন্দ হয় কিনা। দেখো, আমাকে যেই রকম ভাবছো আমি সেই রকম না, আমাকে যেতে দাও। আমি আপনার থেকে কম রাখবো স্যার, দয়া করে ফিরিয়ে দিবেন না। দেখো, আমি তোমার প্রতি আগ্রহী নই, আমাকে জোর করে লাভ নাই। স্যার, আমি কিন্তু এখনো কুমারী আছি, তবুও আপনার কাছে কম দাম রাখবো। মেয়েটার কথার কোনো জবাব না দিয়ে আগের মতো হাঁটা শুরু করলাম। মেয়েটি আবারও আমার পথ আটকে দাঁড়ালো। আপনার যা ইচ্ছে তাই দিবেন, দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না, আমার টাকার খুব প্রয়োজন। আমি একবার বলেছি যে তোমার প্রতি আমার আকর্ষণ নেই, তাহলে কেন এত জোর করছো? স্যার, আজ রাতে আমি আপনাকে চরম সুখ দেব, আপনি একবার অনুমতি দিন স্যার। আমি এবার টাল সামলাতে না পেরে মেয়েটার গালে কষিয়ে 2টা থাপ্পড় মারলাম। সমস্যা কি? তোমাকে একবার বলেছি না যে আমি এইরকম না, তাহলে এত জোর করছো কেন? থাপ্পড় খেয়ে মেয়েটা গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা অশ্রু ঝরে পড়ছে। স্যার, আমার টাকার খুব দরকার, দয়া করেন একটু আমার উপর। আমি এইবার মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখি মেয়েটার ফিগারের গঠন মোটামুটি ভালোই। ফর্সা গালে থাপ্পড়ের দেহ মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে। ওর দিকে ভালো করে তাকিয়ে নিজের ভিতর পশুটা যেন জেগে উঠেছে। ওকে, তাহলে চলো আমার সাথে। মেয়েটা খুশি হয়ে আমার সাথে যেতে লাগলো। আসার সময় 1 প্যাকেট সিগারেট নিয়ে আসলাম। বাসায় এসে চাবি দিয়ে দরজাটা খুললাম। বাসায় কি আপনি একা থাকেন? হঠাৎ করে মেয়েটা প্রশ্ন করে বসলো। চাকরির কাজে বাইরে থাকি, আর বাবা মা গ্রামে থাকে। ও আচ্ছা। তুমি গিয়ে ফ্রেশ হয়ে ওই রুমে বসো, আমি আসছি। এই বলে মেয়েটাকে একটা রুম দেখিয়ে দিলাম। মেয়েটা একটা মিষ্টি হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। এইদিকে আমি রান্নাঘরে গিয়ে 2 কাপ কফি বানিয়ে আনলাম। কাপ 2টা নিয়ে রুমে গেলাম। এই নিন, কফি খান। না স্যার, আমার নইলে দেরি হয়ে যাবে, আপনি আপনার কাজ শুরু করেন। এত তাড়াতাড়ি কিসের? সবুর করো, আগে কফি খেয়ে নাও। মেয়েটা আমার হাত থেকে কফির কাপটা নিয়ে চুমুক দিল। বাহ, আপনি তো খুব ভালো কফি বানাতে পারেন। পারি কিনা জানি না, তবে প্রতিদিন বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে। কফি খাওয়া শেষ করে কাপটা পাশে রাখলাম। দয়া করে আপনি আপনার মুখটা পরিষ্কার করে আসেন, সিগারেটের গন্ধ আসছে খুব। আমি ছোট্ট একটা হাসি দিয়ে বলতে লাগলাম, বাহ, বেশ্যাদের আবার অস্বস্তি। বেশ্যা কথাটা শুনে যেন মেয়েটা বড় একটা শক খেলো, যেটা আমি স্পষ্ট দেখতে পেলাম। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। মেয়েটার দিকে তাকাতেই যেন আমার শরীরের কামনাটা আরো বেড়ে গেল। মেয়েটার দিকে হঠাৎ আকর্ষণ বেড়ে যাওয়ার কারণ হলো তার দেহটা। ওর দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম। আজকে তোমাকে সারা রাত আমার কাছে থাকতে হবে। সারা রাত থাকতে হবে? কেন, কোনো সমস্যা তোমার? তাহলে তো আপনার আজকে অনেক টাকা খরচ হবে। আপনার তো টাকার প্রয়োজন, তাহলে আমি টাকা দিতে রাজি। তাহলে আমার কোনো সমস্যা নাই থাকতে, আপনি আপনার কাজ শুরু করেন। আমি কথা না বাড়িয়ে চুপচাপ মেয়েটির দিকে এগোতে লাগলাম। মেয়েটার মুখে অজানা ভয় বিরাজ করছে, যেটা আমার একদম দেখার বিষয় না। আমি মেয়েটাকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। ওর লাল ঠোঁটের জোড়াটা কাঁপছে। ঠোঁট দুটোতে চুমু খেতেই যেন সে কেঁপে উঠল। আমার প্রতিটা স্পর্শে সে সাড়া দিচ্ছে, কিন্তু তাও আবার জোর করে দিচ্ছে, যেটা আমি বুঝতে পারছি। সেই দিকে আমি লক্ষ্য না করে কামনায় ব্যস্ত হয়ে গেলাম। ধীরে ধীরে মেয়েটার নাভিতে স্পর্শ করতেই যেন ওর গায়ে শিহরণ দিয়ে উঠল। আমাকে বাধা দিতে গিয়ে পারল না, কারণ টাকার কাছে সে বন্দী। আমি ওকে ধীরে ধীরে বিবস্ত্র করে দিলাম। ধীরে ধীরে আমিও যেন মাতাল হয়ে যাচ্ছি। ঝাঁপিয়ে পড়লাম নিরীহ বেশ্যা মেয়েটার উপর। এইদিকে মেয়েটা ব্যথায় কাতরাচ্ছে, আমি সেই দিকেও খেয়াল না করে পশু হয়ে উঠলাম। মেয়েটা কুমারী থাকায় অনেক ব্লিডিং হয়েছে। নিজের কাজ শেষ করে ফ্রেশ হয়ে আসলাম। মেয়েটা তখনও বিছানায় ব্যথায় ছটফট করছে। মেয়েটাকে ফ্রেশ হতে সাহায্য করলাম। জানি মেয়েটার অনেক কষ্ট হয়েছে। আমি আরো এখন বিছানায় বসে আছি। মেয়েটা ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। কেমন বোধ করছে এখন? এই তো ভালো বোধ করছি। আপনার সাথে মেলামেশা করলাম, অথচ আপনার নাম পরিচয়টা জানলাম না। জি, আমার নাম নিধি, এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। তুমি পড়াশোনা করো? আপনি হয়তো ভাবছেন যে বেশ্যা হয়ে পড়াশোনা করছি কিভাবে। ঠিক তাই। তা আপনার পরিচয় তো কিছুই জানলাম না। আমার নাম ইমন,
শুধু এতটুকু জেনে রাখো। আর কোনো পরিচয় নেই আপনার? বাকিটুকু পরে না হয় জেনে নিও। আমিও এক সুন্দর গল্পের সাথে জড়িত, যেটা আজ থেকে আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে। জানতে পারি কি সেই গল্পটা? আমি আজ না, আরেকদিন যদি নিয়ে আসেন তাহলে ঠিকই বলবো। আজ খুব ক্লান্ত আমি। আচ্ছা, সেটা তোমার ইচ্ছা, তবে আজ থেকে প্রতিদিন তুমি আমার কাছে আসবে, অন্য কারো কাছে যাবে না। যদি না যাই তাহলে টাকা পাবো কোথা থেকে? আমি তোমাকে মোটা টাকা দিব, তাই বলছি যাবেন না। ওকে, আমি কারো কাছে যাব না। আজ যেখানে আমার সাথে দেখা হয়েছিল কাল ঠিক সেইখানে থাকবে। আমি তোমাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তুমি বসো, আমি আরেক কাপ কফি নিয়ে আসছি। আচ্ছা। আমি চলে এলাম কফি বানাতে। কফির কাপ নিয়ে রুমে ঢুকে দেখি নিধি কার সাথে যেন কথা বলছে, আর আমাকে দেখে কলটা কেটে দিয়েছে। এই নাও তোমার কফি। ধন্যবাদ। আচ্ছা, আপনি কি একা থাকেন? একাই থাকি। কেন? আপনি আপনার ঘরের যা অবস্থা করে রেখেছেন, এটা কি মানুষ করে? নিধি কথা শুনে কিছুটা লজ্জা পেলাম। আসলে সারাটা দিন অফিসে থাকি তো, তাই সহজে গুছানো হয় না। আচ্ছা, এখন বিছানা থেকে নামুন। কেন, কি হয়েছে? আরে বাবা, নামতে বলেছি, নামুন। এত কথা বলছেন কেন? আমি বিছানা থেকে নেমে দাঁড়ালাম। নিধি আমার পুরোটা রুম সুন্দর করে গুছিয়ে দিল। এই কি, তুমি এই কাজ করছো কেন? আজ করেছি, কাল আপনি করবেন। আমি আজ দেখিয়ে দিলাম। ও আচ্ছা। নিধির সাথে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। ভোর রাতে অনুভব করলাম যে কেউ একজন আমাকে ধাক্কাচ্ছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি যে নিধি দাঁড়িয়ে আছে। কি হয়েছে তোমার? ঘুম থেকে উঠুন আর আমাকে আমার পাওনাটা দিয়ে দিন। এই যে নাও তোমার টাকা। নিধি টাকা নিয়ে আর দাঁড়ালো না, সোজা চলে গেল। আমি আবার ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাই কাজটা শেষ করে গাড়ি নিয়ে চলে আসলাম সেই জায়গায় যেখানে আমি নিধিকে আসতে বলেছি। ধুর, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু এখনো আসছে না। ধীরে ধীরে মেজাজটা আরো বেড়ে গেল। গাড়িতে ঢুকে গাড়িটা স্টার্ট দিলাম। হয়তো আজকে নিধি আসবে না, নয়তো আমার কথা ভুলে গেছে। গাড়ি কিছুটা সামনে এগুতেই পিছনে কেউ জানি ডাক দিয়ে উঠলো আমার নাম ধরে। গাড়িটা ব্রেক ধরে নেমে দেখি নিধি আমার দিকে আসছে। কি হলো, তোমার এত দেরি হলো কেন? বাসায় কাজ করছিলাম, তাই দেরি হয়ে গেছে। ওকে, গাড়িতে বসো তাহলে। বসছি। নিধি গাড়িতে বসলো, আমি ড্রাইভ করতে লাগলাম আর সিগারেট খাচ্ছি। আচ্ছা, আপনার এটা না খেলে হয় না? সিগারেটের কথা বলছো? ওইটার কথা বলছি। ইচ্ছে করলে ছাড়া যায়, কিন্তু ইচ্ছে করে ছাড়ি না। আজ থেকে আর আপনি সিগারেট খাবেন না। আপনার কথা হবে নাকি? আমার কথাই হবে। আপনি আর সিগারেট খাবেন না, এটা খুব খারাপ শরীরের জন্য। আচ্ছা, চেষ্টা করবো ছেড়ে দেওয়ার। হাতের সিগারেটটা ফেলে দিন। দিচ্ছি। এই বলে হাত থেকে সিগারেটটা ফেলে দিলাম। এই তো গুড। আর যাতে না দেখি এগুলো খাচ্ছেন। আমি কিছু না বলে নিধির দিকে তাকিয়ে আছি। এই, রাস্তায় তাকান, না হলে অ্যাক্সিডেন্ট হবে। নিধির কথায় রাস্তায় মন দিলাম। তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? তোমাকে দেখছি, অপরূপ লাগছে তোমাকে। আমি তো আমার সবকিছু আপনাকে দিয়েছি। কিন্তু একটা জিনিস দেননি। কি দেই নাই আমি? না হয় পরেই বলবো। আচ্ছা। কথা বলতে বলতে দুজনে বাসায় চলে আসলাম। তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো। আপনিও হয়ে আসুন। আসছি আমি। আমি চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্যে। ফ্রেশ হয়ে এসে কফি বানালাম। কফির কাপটা নিয়ে নিধির কাছে গেলাম। এই নাও, কফি খাও। আপনি এত কফি কিভাবে খেতে পারেন? কাপটা হাতে নিয়ে বলল, বাসায় একা থাকি তো, যখন ইচ্ছে বানিয়ে খাই, তাই অভ্যাস হয়ে গেছে। কফি খাওয়া শেষ করলাম দুজনে। নিন, এবার আপনি আপনার কাজ শুরু করেন। কাজ শুরু করা যাবে, আগে তুমি কেন এই লাইনে এসেছো তার গল্পটা শোনাও আমাকে। আচ্ছা, সেটা না হয় কাজের পর শোনাবো। আপনি আগে কাজ শুরু করেন। আগে তুমি গল্পটা বলো। গল্প শুনেছি আপনাকে ভালো করে। এই বলে নিধি তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট দুইটা তার দখলে নিয়ে যায়। নিজেকে সামলাতে না পেরে সাড়া দিতে লাগলাম আমি ওর প্রতিটা স্পর্শে। নিধিকে যখন স্পর্শ করি ততবারই সে কেঁপে কেঁপে উঠছে, যেন অজানা শিহরণ বয়ে যাচ্ছে আমার শরীরে। আমি নিজের কাজে ব্যস্ত। এক পর্যায়ে নিধিকে বিবস্ত্র করে নিজের চাহিদাটা মেটাতে লাগলাম। মেয়েটি জবাই করা মুরগির মতো ছটফট করছে। হঠাৎ নিধি কোনো সাড়া দিচ্ছে না। তাকিয়ে দেখি ও অজ্ঞান হয়ে গেছে। নিজের চাহিদা কাজটা রেখে পানি ছিটিয়ে দিলাম ওর মুখে। নিধি চোখ মেলে তাকালো। ঠিক আছো তুমি? কিছুটা।
ওকে, তুমি রেস্ট নাও, তোমাকে আর বিরক্ত করব না। না না, আপনি আপনার কাজ করে যান, আমি সহ্য করে থাকতে পারবো। তুমি একটু অপেক্ষা করো, আমি কফি নিয়ে আসছি। আচ্ছা। আমি আবার কফি বানাতে গেলাম। কফিটা বানিয়ে ওর হাতে কাপটা দিলাম। দুজনে পাশাপাশি বসে আছি। ও কাপে চুমুক দিচ্ছে আর কথা বলে যাচ্ছে। এমন সময় ওর কল আসলো। ও আমার কলটা ধরতে বিব্রত হচ্ছে, সেটা আমি বুঝতে পেরেছি। তুমি কলটা ধরো আর স্পিকার অন করে কথা বলো। নিধি কিছু না বলে চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, কথা কি কানে যাচ্ছে না? কলটা ধরে স্পিকারটা অন করো। মেয়েটা অনিচ্ছা সত্ত্বেও আমার জোরাজোরিতে বাধ্য হয়ে রিসিভ করলো কলটা। কলটা রিসিভ করতেই একটা বাচ্চা ছেলের আওয়াজ শুনতে পেলাম। আপু, তুমি কই? আজকেও বাসায় আসবে না? আজকে অনেক চাপ রে অফিসে, তুই খেয়ে ঘুমিয়ে যা। না, আমি তোমাকে ছাড়া খাবো না, তুমি আসলে খাবো। তুই এখনো কিছু খাস নাই? না, তুমি না আসলে আমি খাবো না। একটু বুঝার চেষ্টা কর ভাই, আমি কাজে আছি, ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে। আমি তোমার সাথে আর কথা বলবো না, তুমি মায়ের সাথে কথা বলো। কিরে নিধি, তুই আজকেও কি বাসায় আসবি না? কি করে আসি আমি? চাপ অনেক, আসা সম্ভব হবে না। তুই ছাড়া যে অপু খাবার খাবে না। তুমি ওকে একটু বুঝিয়ে শুনিয়ে খাইয়ে দাও। চেষ্টা করেছি অনেক, কিন্তু পারছি না। তুমি ওকে মোবাইলটা আবার দাও। বলো আপু। লক্ষ্মী ভাই আমার, আজকে খেয়ে নে, কাল আমি থাকবো তোর সাথে, আর তোর জন্য অনেক চকলেট কিনে আনবো। আচ্ছা, আজকের মতো খাচ্ছি, আর খাবো না। খেয়ে চুপ করে ঘুমিয়ে যা। আচ্ছা আপু, মায়ের সাথে কথা বলো। কিরে, কিছু বলবি? তুই কি কিছু খেয়েছিস? খেয়েছি আমি, তোমরা খেয়ে ঘুমিয়ে যাও। আচ্ছা, সকালে তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা, আসবো। নিধি কল কেটে দিল। পাশে বসে থাকা আমি পাথর হয়ে বসে রইলাম। খেয়াল করলাম ওর চোখের কোণে পানি। রাতে খাবার খেয়েছো? খেয়েছি। আমার দিকে তাকাও। নিধি আমার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। তোমার চেহারায় বলে দিচ্ছে তুমি কিছু খাওনি, তাহলে মিথ্যে বলেছো কেন? নিধি চুপ করে রইল। 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। কই যাবেন আপনি? একটু আসছি, তুমি বসো। এই বলে আমি রান্নাঘরে এসে কিছু খাবার বেড়ে নিলাম নিধির জন্য। খাবারটা নিয়ে রুমে গেলাম। আমার হাতে খাবার দেখে নিধি কিছুটা অবাক হলো। অবাক হওয়ার কিছুই নেই, তোমার জন্য খাবার এনেছি। আমার খিদে নেই, আমি খাবো না। একদম চুপ, আর একটা কথা বলবা না। নিধি ধমক খেয়ে চুপ করে বসে রইল। নাও, হা করো, আমি ওকে খাইয়ে দিব। এইটা দেখে ও চমকে গেল। আপনি খাইয়ে দিবেন? আমি খাইয়ে দিব। সমস্যা আছে তোমার? নিধি মাথা নাড়িয়ে না বলল। তাহলে হা করো, আমি খাইয়ে দেই। নিধি হা করলো। আমি তাকে খাবারগুলো খাইয়ে দিতে লাগলাম। নিধি খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে। এইভাবে কি দেখছো? আপনাকে দেখছি। কেন, আমাকে আগে দেখো নাই? দেখেছি, বাট এই রূপে আগে দেখি নাই। আচ্ছা, কথা না বলে চুপচাপ খেয়ে নাও। নিধিকে খাইয়ে বাকি খাবারগুলো রেখে আসলাম। এইবার বলো, তুমি কেন এই পথে নেমেছ? এই প্রশ্ন করার পর নিধি কিছুটা কষ্ট পেলাম, সেটা আমি বুঝতে পেরেছি স্পষ্ট। কি হলো, বলবা না? শুনতে চান আমার গল্প? তাহলে শুনুন। আমার জীবনে কোনো অভাব ছিল না, ভাবিনি কোনোদিন শরীর নিয়ে ব্যবসা করব। আমার বাবার অঢেল সম্পত্তি ছিল। বাবা মারা যাওয়ার পর থেকে চাচারা সব কেড়ে নিয়ে আমাকে আর আমার ভাই আর আমার মাকে রাস্তায় বের করে দেয়। ইদানিং আমার ভাই কঠিন অসুখে ব্যস্ত, তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। মায়ের সামর্থ্য নেই টাকার জোগাড় করার, তাই বাধ্য হয়ে ভাইয়ের জন্য এই পেশাটা গ্রহণ করলাম। নিধি এগুলো বলছে আর কাঁদছে। কেন জানি না, আজ ওর কথা শুনে আমার কাছেও খারাপ লাগছে। আমি ওর চোখের পানি মুছে দিলাম। আজ থেকে তোমার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা আমি করে দিব, দায়িত্ব নিলাম আমি। নিধি আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি ভেবে বলছি, আমি নিলাম তোমার ভাইয়ের দায়িত্ব। নিধির চোখ দুইটা কৃতজ্ঞতায় সজল হয়ে উঠল। সে হঠাৎ আমাকে জড়িয়ে ধরল আর কাঁদছে। আপনি আমার জন্য এত কিছু করবেন? এত কিছুই কই হলো, এইবার আমাকে ছেড়ে দাও। নিধি আমাকে ছেড়ে দিল। কাল থেকে তুমি আর এইসব কাজে আসবে না, আর বাসায় নিজের পরিবারকে সময় দিবা। আপনার কাছে না আসলে তো টাকা দিবেন না। তোমাকে আমি টাকা দিব, তাই তোমার আশা লাগবে না। আর নিজের পড়াশোনাটা চালিয়ে যাও। আচ্ছা। আর আজ থেকে আমাকে তুমি করে বলতে হবে, পারবে না বলতে? পারবো। আচ্ছা, তোমার নাম্বারটা দাও, সময় হলে কল দিব। আচ্ছা, দিব। এইভাবে নিধির সাথে কিছুক্ষণ কথা বললাম, বলেই দুজনে ঘুমিয়ে পড়লাম।
সকাল ভোরে ভোরে আমি ঘুমে থাকতেই নিধি চলে গেল। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিধিকে কল দিলাম। হ্যালো, কে বলছেন? আমি ইমন বলছি। বলো। এই তুমি যাওয়ার সময় আমার কাছ থেকে বলে যাওনি কেন? দেখলাম তুমি ঘুমে, তাই আর ডাকি নাই। নিজের পাওনাটা নিবে না? ওইটা না হয় আমার ভাইয়ের জন্য জমা থাকুক। ও আচ্ছা। নাস্তা করেছো? করেছি, তুমি করেছো? করেছি। এখন কলেজে যাচ্ছি। ওকে, সাবধানে যেও। তুমিও সাবধানে অফিসে যেও। বাই। ওকে বাই। কলটা কেটে দিয়ে অফিসের জন্য রেডি হয়ে অফিসে চলে আসলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে। এমন সময় নিধির কল আসলো। বলো নিধি। এই, দুপুরে কিছু খেয়েছো? না, পরে খাবো। তুমি খেয়েছো? খেয়েছি। তুমি খাওনি কেন? পরে খাবো, কাজ করছি তাই। ওকে, দ্রুত খেয়ে নিবা। খাবো। আজকে তোমার আর আমার বাসায় আসার প্রয়োজন নেই, তুমি বাসায় থেকো। আচ্ছা, থাকবো। ওকে বাই। কল কেটে দিয়ে অফিসের কাজে মন দিলাম। কাজটা শেষ করে বাসায় ফিরে আসলাম। রাতের খাবার খেয়ে নিলাম। ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়লাম। এই কি নিধি, তুমি হঠাৎ বাসায়? তোমাকে ইনভাইট করতে এসেছি। আমাকে ইনভাইট করতে এসেছো? কিসের জন্য? আগামী পরশু আমার বিয়ে, তার ইনভাইট। নিধির কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমিও যে নিধিকে মনে মনে অনেকটাই ভালোবাসি, হয়তো প্রকাশ করা হয়নি, তাই বলে নিধি বিয়ে করবে? এইসব কি বলছো তুমি? তোমার বিয়ে মানে? আমার বিয়ে মানে আমার বিয়ে। তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? আমিও যে তোমাকে খুব ভালোবাসি। কি? তুমি আমাকে ভালোবাসো? অনেক ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া থাকা যে অসম্ভব। তাহলে সেটা প্রকাশ করলে না কেন? তোমাকে হারানোর ভয়ে। যদি তোমাকে হারিয়ে ফেলি তাই। এখন তো আমাকে হারিয়ে ফেলেছো, কয়দিন পর আমি আরেকজনের বউ হব। না প্লিজ নিধি, এমনটা করো না। আমি যে অসহায় হয়ে যাব। নিধি কিছু না বলে হাঁটতে লাগলো। আমি ওকে পিছন থেকে ডাকছি, নিধি দাঁড়াও, প্লিজ দাঁড়াও। হঠাৎ ঘুমটা ভেঙে গেল আমার। পুরো শরীর দিয়ে আমার ঘাম বের হচ্ছে। তাহলে কি এটা স্বপ্ন দেখলাম? কিন্তু নিধিকে নিয়ে দেখলাম কেন? বুকটা এখনো ধপাস ধপাস করছে। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিলাম। আচ্ছা, আমি নিধিকে নিয়ে এই স্বপ্ন দেখলাম কেন? এই 2 দিনে মেয়েটার প্রতি মায়া জন্মে গেছে, তাই বলে এই স্বপ্ন দেখবো আমি? নিধিকে একটা কল দিব? না থাক, হয়তো এখনো ঘুমিয়ে আছে, তাই আর কল দিলাম না। হঠাৎ মোবাইলে যেন কেউ কল দিয়ে বসলো। তাকিয়ে দেখি নিধির কল। কি ব্যাপার নিধি, এই সময় কল দিল কেন? কোনো সমস্যা হয়নি তো? দ্রুত মোবাইলটা রিসিভ করলাম। এত রাতে কল দিলে যে, কোনো সমস্যা হয়েছে? না, আমার ঘুম আসছে না, তাই কল দিয়েছিলাম। তোমাকে বুঝি বিরক্ত করলাম? না না, কিসের বিরক্ত? তুমি ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, কিন্তু একটা অদ্ভুত স্বপ্ন দেখছি, তাই ঘুমটা ভেঙে গেল। কি স্বপ্ন দেখেছো? সেটা এখন না, পরে বলবো। তোমার ঘুম আসছে না কেন? জানি না কেন আসছে না, তবে কল কাটার পর আসবে হয়তো। ও তাই? তাহলে ঘুমিয়ে পড়ো। সকালে আমার অফিস আছে। ওকে, গুড নাইট। কলটা কেটে দিয়ে আমি আবারও হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা করার পর দেখি নিধি কল দিয়েছে। কলটা রিসিভ করলাম। বলো। এই, তুমি কি বেরিয়েছো? না, এই তো এখন বের হব। আচ্ছা, তুমি বের হও। কেন, কি হয়েছে? কিছু না, তুমি বের হও। এই বলে নিধি কল কেটে দিল। আমি রেডি হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি নিধি দাঁড়িয়ে আছে। আরে তুমি, তাও এই সময়? কলেজে যাব। তো যাও, এইখানে কি? আমি তোমার সাথে যাব। আচ্ছা, তাহলে অফিসে যাওয়ার সময় নামিয়ে দিব তোমাকে। আচ্ছা। দুজনে গাড়িতে বসলাম। আমি ড্রাইভ করছি। কাল রাতে ঘুম হয়েছে? হয়েছে কোনো মতে। বেশি ভালো না হওয়ার কারণ? কারণটা অন্য কেউ, যে আমার রাতের ঘুমটা কেড়ে নিয়েছে। তা কে সে ব্যক্তি? নাম বলা যাবে না, আছে একজন। তা তোমার ঘুম না আসার কারণ? আমার কারণ আছে, সেটা বলা যাবে না। কি এমন কারণ যে আমাকে বলা যাবে না? এখন না, পরে বলবো। আচ্ছা, হঠাৎ আমার সাথে কলেজে যাবার কারণ? কোনো কারণ নেই, এমনি যাচ্ছি। তা কাল কি স্বপ্ন দেখেছো, তা তো বলবে না? সেটা বলে দিলে তো মনের কথা বলা হয়ে গেল। মানে বুঝলাম না। না কিছু না, এমনি। এখন গাড়ি চালান। আমি কথা না বলে ড্রাইভ করতে লাগলাম। নিধিকে কলেজে নামিয়ে দিয়ে আমি চলে আসলাম অফিসে। আজ অফিসে কাজ কম, তাই বসে বসে রেস্ট নিচ্ছি। হঠাৎ দেখি নিধি আমার ক্যাবিনে ঢুকলো। ওর দিকে তাকিয়ে আছি হা করে। আরে নিধি, তুমি এইখানে? আমার অফিস চিনলে কেমনে? আর এইখানে এসেছো কেন? আরে স্যার, কি বলছেন? আমি ফারিহা, নিধি না। ফারিয়ার কথায় ঘোরটা কেটে গেল। তাকিয়ে দেখি ফারিয়ার সামনে দাঁড়িয়ে আছে।
ও তুমি, আসলে সরি, আমি বুঝতে পারি নাই। ওকে স্যার, সমস্যা নাই। তা কোনো সমস্যা আছে? স্যার, ফাইলটা কিছু সমস্যা করেছে, একটু দেখেন তো। কই দাও ফাইলটা। ফারিয়ার কাছ থেকে ফাইলটা নিয়ে ওকে বুঝিয়ে দিলাম। ওকে স্যার, তাহলে আমি যাই। ওকে যাও। আচ্ছা, আমি ফারিয়াকে নিধি মনে করলাম কেন? সব জায়গায় কেন যেন আমি নিধিকে দেখতে পাই। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে নিজের জন্য কিছু রান্না করলাম, এমন সময় নিধির কল আসলো। এ কি করো? কি আর করবো, রান্না করছি। রান্না করতে বুঝি কষ্ট হয়? কেন, তুমি করো নাই কোনোদিন? না, মা সবসময় রান্না করে, তাই আমার করার প্রয়োজন নেই। আমার তো মা নেই এইখানে, তাই আমি নিজে রান্না করছি। ওকে, তাহলে খাওয়ার পর কল দিও আমাকে। ওকে দিব। কলটা কেটে দিয়ে খাবারটা খেয়ে শুয়ে রইলাম, আর পাশাপাশি মোবাইল টিপছি। আবার নিধি কল দিল। তোমার কি খাওয়া এখনো হয়নি? হয়েছে, আর এখন মোবাইল টিপছি। আমাকে কল দেওয়ার কথা কি মনে ছিল না? ও, একদম ভুলে গেছি, সরি সরি। ভুলে তো যাবেই। আচ্ছা শোনো না, বলো। আপু আর মা তোমাকে দেখতে চায়। তা কিভাবে দেখা করব? আমার তো অফিস আছে। না, আমি কোনো কিছু শুনতে চাই না, তোমাকে আসতেই হবে কাল। কাল আসতেই হবে? আমি কাল কলেজে যাব না, আর তুমি কাল আমাদের বাসায় আসবে। আমি তো ঠিকানা জানি না। আমি মেসেজ করে পাঠিয়ে দেব তোমাকে। আচ্ছা ঠিক আছে, আসবো। আমি তোমার অপেক্ষায় থাকবো। আচ্ছা তুমি ঘুমাও, গুড নাইট। ওকে, গুড নাইট। কলটা কেটে দিয়ে কিছুক্ষণ মোবাইল টিপলাম, তারপর তলিয়ে গেলাম গভীর ঘুমে। সকালে উঠে ফ্রেশ হয়ে মোবাইলটা চেক করে দেখি নিধি তার ঠিকানা পাঠিয়ে দিয়েছে। নাস্তা করে রেডি হলাম নিধির বাসায় যাওয়ার জন্য। ওদের বাসার ঠিকানা খুঁজে বের করে ওদের দরজায় কলিং বেল চাপ দিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর একজন মহিলা এসে দরজাটা খুলে দিল। কে আপনি? আর কাকে চাই? ইয়ে মানে নিধি নামের কেউ থাকে এখানে? তোমার নাম কি ইমন? জি, আমার নাম ইমন। ও, তাহলে তুমি ইমন। আসো বাবা, ভিতরে আসো। আমি সোফাতে বসে আছি, এমন সময় একটা ছেলে আসলো আমার কাছে। ভাইয়া, আপনি এসেছেন? জানেন, আপনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি। তোমার নাম অপু? কেন, তুমি আমাকে চিনো না? তোমাকে তো আগে দেখি নাই, তাই চিনতেও পারি নাই। জানো, আমি তোমার নামে আপুর কাছে অনেক কিছু জেনেছি। তা কি জেনেছো? তোমার নামে অনেক সুনাম করেছে আপু। তাই নাকি? তা তোমার আপু কই? আপু তো ওর রুমে। আচ্ছা, আমি ডাক দিয়ে আসি। দাও। আপু চলে গেল নিধিকে ডাকার জন্য। আমি ওদের বাড়ির চারপাশে দেখতে লাগলাম। আরে তুমি এখানে? আর আমি তোমাকে খুঁজে যাচ্ছি। নিধির কথা শুনে ওর দিকে তাকিয়ে হা করে দাঁড়িয়ে আছি। নিধি আজ সুন্দর করে সেজেছে, ঠিক আমার মনের মতো। নীল কালার একটা ড্রেস, চোখে কাজল, আর ঠোঁটে হালকা লিপস্টিক। ওকে দেখতে দারুণ লাগছে। এই কি হলো তোমার? নিধি ধাক্কা খেয়ে ধ্যান ভেঙে গেছে। ওর দিকে তাকিয়ে আছি। আমার ডায়াবেটিস হয়েছে মনে হয়। তোমার ডায়াবেটিস হয়েছে কখন আর কিভাবে? এত সুন্দর আর মিষ্টি করে সাজলে তো ডায়াবেটিস হবেই। হ্যালো মিস্টার, আমি আপনার ডায়াবেটিসের জন্য সাজিনি, সেজেছি ঘুরবো বলে। তুই ঘুরতে যাবে আজকে? যাব। তা তোমার সাথে। আমার সাথে মানে? তোমাকে এখানে আনার প্ল্যান হচ্ছে মা আর আপুর সাথে পরিচয় করিয়ে দিয়ে, তারপর আমি আর তুমি সারাদিন ঘুরবো। আমি যদি না ঘুরতে যাই তাহলে কি করবে? মেরে নাক ফাটিয়ে দেব। এখন চলো। চলো। আজকে প্রথম নিধির সাথে ঘুরতে যাব। ভালোবাসার মানুষের সাথে ঘুরতে যাওয়ার অনুভূতি আগে হয় নাই, আর আজকে নিধিকে প্রপোজ করে দিব। যা হবার হবে। আউচ! এই তুমি আমাকে চিমটি কাটলে কেন? তুমি কি বয়রা নাকি? অনেকক্ষণ যাবত আমি ডাকছি, অথচ তুমি শুনছো না। আসলে আমি একটা কথা ভাবছি, তাই শুনতে পারি নাই। এভাবে হাঁটবে নাকি একটা রিক্সা নেবে? ওকে দাঁড়াও, আমি রিক্সা ডাকছি। একটা রিক্সা ডেকে নিধির পাশে বসলাম। নিধির পাশে বসতেই আজান শিহরণ দিয়ে কাজ করছে মনে। ইমন, তুমি কি কিছুই বুঝো না? আমি আবার কি বুঝবো? সত্যি কিছু বুঝো না? আরে আজব তো, বলবো তো কি বুঝবো। না, কিছু না, এমনি বললাম। চলো রিক্সা থেকে নেই, ওই জায়গায় যাই। চলো। রিক্সা থেকে নেমে ভাড়াটা পরিশোধ করে আমি আর নিধি চলে আসলাম একটা লেকের পাশে। চারদিকটা খুব শান্ত বিরাজ করছে। একটা পিচ্ছি মেয়ে ফুল নিয়ে যাচ্ছে। আমি ওর কাছ থেকে অনেকগুলো গোলাপ কিনলাম। এগুলো আবার কার জন্য কিনেছো? আমি কিছু না বলে ওর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে বলতে লাগলাম, জানি না তুমি আমাকে কি জাদু করেছো। শত ব্যস্ততার মাঝে আমি শুধু তোমাকে দেখতে পাই। আমার প্রতিটা নিঃশ্বাসে যেন তোমার অস্তিত্ব খুঁজে পাই। আমার প্রতিটা অনুভূতি যেন তোমাকে ঘিরে। আমি তোমাকে শত ব্যস্ততার মাঝেও
ভালোবেসে ফেলেছি। পারবি কি আমার অগোছালো জীবনটা গুছিয়ে দিতে? আই লাভ ইউ। চোখটা বন্ধ করে চুপচাপ বসে আছি নিধির উত্তরের আশায়। জানি না সে কি বলবে আমাকে, হয়তো আমাকে নিষেধ করে দিবে। হালকা চোখ খুলে দেখি নিধির চোখে পানি। আমি উঠে ওকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার সাথে সাথে যেন ওর কান্না আগের থেকে বেড়ে গেল। এই পাগলি, কাঁদছো কেন? এই কান্না কষ্টের নয়, বরং খুশির। কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? না, কোনোদিন যাব না, তুমি শুধু আমার। মনে থাকে যেন। আচ্ছা, এইবার চোখের পানি মুছে ফেলো বলছি। মুছলাম। এইবার মিষ্টি করে হাসি দাও। দিলাম। চলো এইবার ওইখানে গিয়ে বসি। চলো। দুজনে পাশাপাশি বসে আছি। আচ্ছা, আমাকে প্রপোজ করার চিন্তা আসলো কিভাবে? তোমাকে আমি নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে দিয়েছি। তা কিভাবে মিশিয়েছো? তোমাকে নিয়ে আমি রাতে স্বপ্ন দেখেছি, আবার আমার সহকর্মীকে তুমি ভেবে উল্টাপাল্টা কথা বলেছি। তাই নাকি? সব তোমার জন্য। আমাকে জাদু না করলেই পারতে। আচ্ছা, তোমার খারাপ লাগে না একজন পতিতার সাথে বসে আছো আর প্রেম করছো? নিধির মুখে পতিতা নামটা শুনে কিছুটা কষ্ট পেলাম। তুমি তো পতিতা না, তুমি তো আমার কাছে এসেছিলে আর আমি তোমাকে গ্রহণ করেছি। আমার কাছে তুমি পতিতা নও। আমাকে গ্রহণ করে কি নিজের জীবনটা নষ্ট করে দিলে? একটা থাপ্পড় দিব এখন, আর একটাও কথা বলবা না। যেটা সত্যি তাই বললাম। আমি চলে যাব নাকি এখান থেকে? ওকে, সরি, আর বলবো না। মনে থাকে যেন, আমি তোমাকে খুব শীঘ্রই বিয়ে করে নিজের করে নিব। আমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাবে না? অফিসটা বন্ধ দিলে আমি তোমাকে নিয়ে যাব। ওকে। এখন চলো কিছু কিনবো। কি কিনবে এখন? আগে চলো, তারপর দেখবে কি কিনি। ওকে, চলো। নিধিকে নিয়ে একটা মার্কেটে গেলাম। মেয়েদের শপে ঢুকতেই নিধি হাত ধরে ফেললো। কি হলো, হাত ধরলে কেন? এটা তো মেয়েদের পণ্যের দোকান, এখানে তুমি কি করবে? ভিতরে চলো, কাজ আছে। নিধি আর আমি ভিতরে ঢুকে শাড়ি দেখতে লাগলাম। নিধি অবাক চোখে আমার দিকে তাকাচ্ছে আর আমার সাথে হাঁটছে। 2টা শাড়ি কিনলাম, আর ছোটদের জামা আর প্যান্ট কিনলাম। আচ্ছা, এগুলো কিসের জন্য কিনেছো? আর এগুলো তো মেয়েদের কাপড়। আমি তো মেয়েদের গুলাই কিনলাম, একজনকে দিব বলে। কাকে দিবে এগুলো? সেটা না হয় পরেই বলবো। ওকে, আজকে আর ঘুরবো না, এখন বাসায় যাব। ওকে চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো। নিধিকে পাশের সিটে বসিয়ে ড্রাইভ করে ওদের বাসার সামনে নিয়ে এলাম। এই নাও, এইগুলা তোমাদের জন্য। কি, এগুলো আমার জন্য? একটা শাড়ি তোমার মায়ের জন্য, আর একটা তোমার জন্য। জামা আর প্যান্টগুলো অপুর জন্য। কি দরকার ছিল আমার জন্য এগুলো কেনার? চুপচাপ এইগুলো নাও, আমাকে আবার যেতে হবে। সাবধানে যেও। ওকে, বাই। নিধিকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে বিকেল হয়ে গেছে। পরের দিন সকালে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় নিধি কল দিল। বলো। এই, তুমি অফিসে যাওয়ার সময় আমাদের এদিক দিয়ে আসবা। কেন? তোমার সাথে কলেজে যাব, তাই এদিকে আইসো। ওইখান দিয়ে তো আমার অনেক দূর হয়ে যাবে তাহলে। হলে হোক, তোমাকে আসতেই হবে। ওকে, আমি গাড়ি নিয়ে তোমাদের ওইখান দিয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি আইসো, আমি অপেক্ষা করছি। আসছি। কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। গাড়ি নিয়ে দ্রুত চলে আসলাম নিধির বাসার সামনে। গিয়ে দেখি নিধি রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি ওর সামনে গাড়িটা দাঁড় করালাম। উঠে পড়ো তাড়াতাড়ি। নিধি আমার পাশে বসলো। আমি ড্রাইভ শুরু করলাম। হঠাৎ আমাকে এইখান দিয়ে আসতে বলেছো কেন? আমি প্রতিদিন তোমার ওইখানে যেতে পারবো না, তাই তোমাকে এখানে আসতে বলছি। এইখানে আসলে আমার আরো দেরি হয়ে যায়। হলে হোক, তবুও তুমি আসবে। আসবো। জানো, কাল তোমার দেওয়ার জিনিসগুলো পেয়ে ওরা অনেক খুশি হয়েছে। তাই নাকি? তা তুমি খুশি হওনি? আমিও অনেক। তোমার কলেজে এসে গেছে, এখন নামো। সাবধানে যেও, বাই। ওকে, বাই। অফিসে এসে কাজ করতে লাগলাম। এমন সময় বসের থেকে খবর আসলো যে পারিপার্শ্বিক কিছু কাজের জন্য অফিস নাকি কয়েকদিন বন্ধ। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে রান্না করছি, এমন সময় মা কল দিল। হ্যাঁ মা, বলো। কি রে বাবা, কেমন আছিস?
এই তো ভালো। তুমি আর বাবা কেমন আছো? এই তো ভালো। তা আমাদের তো ভুলেই গেছিস। ধুর, কি যে বলো না, তোমাদের কি ভোলা যায়? সেই কবে যে মায়ের সাথে দেখা করছিলি, এরপর তো আর দেখা করলি না। মা, তুমি জানো ব্যস্ত থাকি খুব, তাই আসতে পারি না। তবে অফিস বন্ধ দিয়েছে। তাহলে গ্রাম থেকে ঘুরে আয়। না মা, মাত্র কয়েকদিন বন্ধ, আসাটা ঠিক হবে না। আমি কিছুই শুনতে চাই না। তুই কাল সকালে বাসে উঠবি, ব্যাস। ওকে, দেখি। না, কোনো দেখা দেখি নাই। তুই কাল আমার কাছে আসবি। আচ্ছা, আসবো। তা অফিস থেকে মনে হয় মাত্র ফিরেছিস, তাই না? এখন আসলাম। কিছু খেয়েছিস? না, এখন খাবো, রান্না প্রায় শেষ। ওকে, খেয়ে নে, পরে কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ। কল কেটে দিয়ে কিছু খাবার খেলাম। খাওয়ার পর নিধির কল আসলো। বলো। কিছু বলবো না, শুধু শুনবো এখন। কি শুনবা? তুমি যা বলবে তাই শুনবো। কাল আমার সাথে যেতে পারবে? কোথায় যাব? কাল আমি গ্রামে যাব, আমার সাথে যেতে পারবে? যাব। তুমি কখন যাবে? যাব সকালে। তুমি আন্টিকে রাজি করাতে পারবে? আরে, আমি মাকে বললে মা আর না করবে না। ওকে, তাহলে কাল রেডি থাইকো, আমি তোমাকে নিয়ে যাব। জানো আমি তোমার কথায় কত খুশি হয়েছি? না, জানি না। বলো কতটা খুশি হইছো? অনেক খুশি হয়েছি, যা বলে বোঝানো সম্ভব না। থাক, বেশি খুশি হইও না, পরে কাঁদতে হবে। তাও ঠিক। আচ্ছা বাই, পরে কথা বলবো। ওকে, বাই, লাভ ইউ। এইভাবে কেটে গেল রাতটি। পরের দিন সকালে নাস্তা করে রেডি হয়ে নিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম নিধির বাসার উদ্দেশ্যে। অনেকক্ষণ হয়ে গেল মহারানীদের বাসার নিচে অপেক্ষা করছি। মহারানী সেজে আসলো। ওকে দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। এত সেজে আসার কারণটা আমার অজানা। এত কি দেখছো আমাকে? এইভাবে তো আমাকে প্রেমের ফাঁদে ফেলেছো। তাই? তা আমাকে কেমন লাগছে? সেটার বর্ণনা দেওয়ার জন্য আমার দাঁত নেই। কেন? তোমাকে অনেক সুন্দর লাগছে। এখন চলো। আসছি। নিধি আমার পাশে বসেছে। প্রায় ঘন্টাখানেক ড্রাইভ করছি, এখনো 3 ঘন্টার রাস্তা বাকি। এই শোনো না। বলো, শুনছি। আমার অনেক বমি পাচ্ছে, শরীরটা খুব ক্লান্ত লাগছে। মেডিসিন কিনে দিব নাকি? না, আমি একটু কাত হয়ে ঘুমাবো। কাত হয়ে গাড়ির মধ্যে কিভাবে ঘুমাবা? তুমি ড্রাইভ করো, আমি তোমার কোলে ঘুমাচ্ছি। ওকে, ঘুমাও। নিধি আমাকে শক্ত করে চেপে ধরে আমার কোলে ঘুমিয়ে গেল। এইদিকে আমি আমার মতো ড্রাইভ করছি আর নিধির মাথায় হাত বুলাচ্ছি। 3 ঘন্টা পর আমি আমার গ্রামের বাড়িতে আসলাম। এইদিকে নিধি এখনো ঘুমিয়ে আছে। এই নিধি, উঠো। কি হয়েছে? ডাকছো কেন? আমরা চলে আসছি, তুমি উঠে পড়ো। না, আমি ঘুমাবো, আমার খুব ক্লান্ত লাগছে। এই যে ঘরে গিয়ে ঘুমাবা, এখন চলো। এই বলে আমি নিধিকে উঠিয়ে দিলাম কোল থেকে। কচু, তোমার জন্য ঘুমাতে পারলাম না ঠিক করে। আমি আর নিধি বাসার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। মা এসে দরজা খুলে দিল। আমি সোজা গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে দেখে কেঁদে দেয়। মা, তুমি কাঁদছো কেন? দেখো না, আমি এসে গেছি। আমাদের কথা বুঝি তোর মনে পড়ে না? পড়লে কি আর আসা যায়? এত ব্যস্ততা আমাকে দেখাতে আসিস না। বাহিরে দাঁড়িয়ে রাখবা নাকি ভিতরে যেতে দিবা? আয়, ভিতরে আয়। আমি আর নিধি ভিতরে গেলাম। কি রে, মেয়েটা কে? এই, কি হলো? মাকে সালাম করো। করছি। বাহ, মেয়েটা তো দারুণ মিষ্টি। তা মেয়েটা কে রে? মা, মানে ও হচ্ছে। থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমার ঘরের বউকে এইভাবে এনেছিস কেন? এই বলে মা আমার কান ধরলো। মা ছাড়ো, লাগছে আমার। তুই একে বিয়ে করে আনতে পারতি, ওকে এইভাবে এনেছিস কেন? বিয়ে করব সামনে, এখন না। আচ্ছা, তোরা গিয়ে রেস্ট নে, আমি তোদের খাবার ব্যবস্থা করছি। আচ্ছা। আমি নিধিকে নিয়ে আমার রুমে চলে আসলাম। এটা তোমার রুম? এইটাই আমার রুম। বাহ, খুব গোছানো রুম তোমার, ঠিক তোমার মতো। তোমার ক্লান্তি ভাবটা কি আছে নাকি চলে গেছে? শাশুড়ি মাকে দেখে একদম চলে গেছে। ওকে, তুমি ফ্রেশ হয়ে আসো। নিধি চলে গেল ফ্রেশ হতে। আমি শুয়ে আছি, নিধি ফ্রেশ হয়ে আসলো, আমি গেলাম ফ্রেশ হতে।
মা খাবার খাওয়ার জন্য ডেকে গেছে। দুজনে চলে গেলাম খাবার খাওয়ার জন্য। মা, বাবা কোথায়? তোর বাবা বাজারে গেছে। ফিরবে কখন? এই তো কিছুক্ষণের মধ্যে ফিরবে। ও, আমরা কি এবার তোর বিয়ে নিয়ে কথা বলতে পারি? পাগল নাকি? আগে আমি সেট আপ হয়ে নেই, তারপর না হয় ভাবা যাবে এইগুলা নিয়ে। সেটা অনেক হয়েছিস, এবার বিয়েটা কর। না, এখন না, কয়েকদিন পর। আমি তোর বাবার সাথে এই নিয়ে কথা বলবো। মায়ের মুখে বিয়ের কথা শুনে নিধির মুখ লাল হয়ে গেছে লজ্জায়। লজ্জা নিয়ে খাবারটা খেয়ে রুমে আসলাম। কিছুক্ষণ পর আমার রুমে নিধি আসলো। এ কি, তুমি আমার রুমে কি করছো? এমনি আসলাম তোমার রুমে। তুমি মায়ের সাথে গল্প করো, আমি একটু ঘুমিয়ে নেই। মা তো কি জানি কাজ করছে, কাজ শেষ হলে আমি যাব মায়ের কাছে। তা আমার পরিবারকে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, সবাই খুব মিশুক। ওকে, আমি ঘুমাবো। আমিও তোমার বুকের উপর ঘুমাবো। পাগল নাকি? কেউ হঠাৎ করে রুমে আসলে কি করবে? কেউ দেখবে না, আমাকে ঘুমাতে দাও। পরে দিব, এখন মায়ের কাছে যাও। যাচ্ছি। নিধি চলে গেল মায়ের কাছে, আর আমি তলিয়ে গেলাম গভীর রুমে। ঘুম থেকে অনুভব করলাম কেউ একজন আমাকে ধাক্কাচ্ছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি নিধি দাঁড়িয়ে আছে। কি হয়েছে, ধাক্কাচ্ছ কেন? এই, অনেকক্ষণ ঘুমিয়েছো, এখন উঠে পড়ো। আর একটু ঘুমাতে দাও আমাকে। না না, দেখো রাত হয়ে গেছে, এখন উঠে পড়ো। ধুর, তোমার জন্য ঘুমাতেও পারলাম না। এখন ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে মায়ের বানানো গরম গরম পিঠা খেলাম। পিঠা খাওয়ার পর ছাদে বসে আছি দোলনায়। এমন সময় পিছন থেকে কেউ কাঁধে হাত রাখলো। পিছনে তাকিয়ে দেখি নিধি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। তা একা একা কি করছো? এমনি বসে আছি। তা তুমি আসলে যে? তোমাকে খুঁজে বেড়াচ্ছি আমি, তাই ভাবছি যে তুমি এখানে আছো। অনেকদিন পর গ্রামে আসায় মনটা খুব ফ্রেশ ফ্রেশ লাগছে। কাল আমাকে একটু গ্রাম দেখতে নিয়ে যাবে? যাব। হাত সরাও, আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। ঘুমাও। নিধি আমার কোলে শুয়ে আছে, আর আমি তার মাথায় বিলি কেটে দিচ্ছি। আচ্ছা, আমরা কবে ঢাকা ফিরবো? এই তো 2 দিন পর। মাকে ছেড়ে যেতে খারাপ লাগছে আমার। বিয়ে করে বউ করে আনলে মাকে নিজে করে নিও। আমি তোমাকে এখনই নিজের আপন করে নিয়েছি। তুমি যে আমার জীবনে আসবে তা আমি কোনোদিন কল্পনা করি নাই, আর এতটা ভালোবাসবো তা আমার কল্পনার বাহিরে। আমারও ঠিক এই অবস্থা। এই, তুমি কি ঘুমাচ্ছ? তোমার কোলে মাথা রাখার পর ঘুম পাচ্ছে অনেক। তাহলে উঠে রুমে যাও, ঘুমিয়ে পড়ো। না, আমি এখানে আর তোমার কোলে ঘুমাবো। ধুর, পাগলের মতো কথা বাদ দিয়ে এখন উঠো। তোমার জন্য ঘুমাতেও পারি না ঠিক মতো। কোলে এখন না, পরে ঘুমাইও। এখন রুমে যাও। যাচ্ছি। নিধি চলে গেল রুমে। আমি কিছুক্ষণ ছাদে বসে রুমে চলে আসলাম। এসে দেখি পাগলিটা আমার রুমে ঘুমিয়ে গেছে। রুমে এসি চলছে। রুমটা অনেক ঠান্ডা হয়ে গেছে। ওর শরীরে কাঁথাও নেই, তাই একটা কাঁথা ওর শরীরে দিয়ে দিলাম। ও ঘুমের ঘোরে আমার হাতটা ধরে রেখেছে। আমি ওর কপালে একটা ভালোবাসার পরশ একে অন্য রুমে চলে আসলাম। এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভোর রাতে অনুভব করলাম কেউ একজন বুকের উপর খুব চাপ দিচ্ছে। ঘুম চোখে দেখি নিধি শুয়ে আছে। আমি ওকে দেখে লাফ দিয়ে উঠেছি, যার কারণে নিধি মাটিতে পড়ে গেল। ও মারে, মরে গেলাম রে, কোমরটা মনে হয় শেষ। ওর চিৎকার শুনে দ্রুত ওর মুখ চেপে ধরলাম। এই, কি করছো? এত জোরে চিৎকার করছো কেন? তুমি আমাকে ফেলে দিলে কেন? তুমি যেইভাবে শুয়েছিলা আমি ভাবছি আরো ভূত শুয়ে আছে। তাই বলে কি এইভাবে আমাকে ফেলে দিবা নাকি? হয়েছে বাবা, সরি। এখন তুমি তোমার রুমে যাও। আমি যেতে পারবো না, আমার কোমর ব্যথা করছে। কেউ দেখার আগে আমি তোমাকে দিয়ে আসি। না, আমি তোমার বুকে ঘুমাবো, তাহলে ঠিক হয়ে যাবে। আরে না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। কিছু হবে না, আমি সকাল হলে চলে যাব। তবুও না, তুমি এখন তোমার রুমে যাও। না, আমি যাব না, এখন আমি চিৎকার করব বলে দিলাম। ধুর, তোমাকে নিয়ে আর পারি না। তোমাকে পারতে হবে না। এই বলে নিধি আমাকে জোর করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। যেভাবে শুয়ে আছো সেভাবেই থাকো, নড়াচড়া করবা না একদম। করব না। গুড। ভোরে ভোরে চলে যেও কিন্তু। ওকে। নিধিকে বুকের মাঝে রেখে আবারও ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি নিধি আমার বুকে এখনো শুয়ে আছে। এই উঠো, মা চলে আসবে।
কি হয়েছে? ঠিক মতো ঘুমাতে দিবা না নাকি? তুমি তোমার রুমে যাও, সকাল হয়ে গেছে। এই বলে নিধিকে উঠিয়ে দিলাম। আজকে অনেক ভালো ঘুম হয়েছে আমার। ভালো হয়েছে, এখন যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। সকালের নাস্তা করে নিলাম। নাস্তা করে আমি আমার রুমে বসে আছি। কিছুক্ষণ পর নিধি সেজেগুজে আমার রুমে আসলো। কি হলো? এত সাজার কারণটা কি? তুমি জানো না কেন এত সেজেছি? না, আমার তো কিছুই মনে পড়ছে না। আজকে তো আমাকে নিয়ে গ্রাম ঘুরতে বের হবা, এটাও কি ভুলে গেছো? ও, মনে পড়েছে। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি রেডি হচ্ছি। তাড়াতাড়ি করো, নইলে দেরি হয়ে যাবে। আচ্ছা। দ্রুত রেডি হয়ে নিধির সামনে গেলাম। শেষ তোমার দেরি হওয়া? শেষ করলাম মাত্র। দেখি হাতটা। আমার হাত দিয়ে তুমি কি করবে? দিতে বলেছি দাও। কথা না বাড়িয়ে হাতটা বাড়িয়ে দিলাম নিধির দিকে। আউচ! এই তুমি আঙ্গুলে কামড় মারলে কেন? আমি ছাড়া কেউ যাতে নজর না দেয়, তাই এমন করেছি। ওকে, এখন চলো। নিধির হাত ধরে বেরিয়ে পড়লাম গ্রামের আলপথ দিয়ে। চারপাশে সবুজ মাঠের সমারোহ, সোনালী ফসল বাতাসে দোল খাচ্ছে। আমি নিধির হাত ধরে সামনে এগিয়ে যাচ্ছি। নিধিকে নিয়ে সারা গ্রাম ঘুরলাম। এখন দুজনের রাস্তা দিয়ে হাঁটছি আর গল্প করছি। এই ফুচকা খাবো। দূর, এইগুলো ভালো না, অসুস্থ হয়ে যাবে। না, আমি খাবোই, চলো না খাবো। ওকে চলো। নিধির জন্য ফুচকা অর্ডার করলাম। তুমি খাবে না? না, আমি খাবো না। বুঝেছি, আমার কাছ থেকে খাওয়ার ধান্দা, তাই না? ঠিক তাই। আমার কাছ থেকে একটাও দেব না। ওকে, দিও না। ফুচকা দিয়ে গেল আর নিধি খেতে লাগলো। আমি আনমনা ভাবে ওর খাওয়া দেখছি। কি দেখছো এমন করে? রাক্ষসীর খাওয়া দেখছি। কি? আমি রাক্ষসী? আরে না না, আমি তোমাকে বলি নাই, বলেছি ওই পাশের দেশ ভারতের একটা মেয়েকে। আমাকে বোকা বানিয়ে লাভ নাই। বুঝছি, তুমি অনেক চালাক। এখন খাও তুমি। তুমি হা করো, আমি তোমাকে খাইয়ে দেই। না, আমি খাবো না। হা করতে বলেছি আমি। করলাম। হা করতে নিধি আমার মুখে একটা ফুচকা ঢুকিয়ে দিল। আমিও খেতে লাগলাম। কি কেমন লাগছে? ভালোই লাগছে। তাড়াতাড়ি খাও, মা আবার চিন্তা করবে। খাচ্ছি। নিধির খাওয়া শেষ করে আমরা চলে আসলাম বাসায়। এইভাবে গ্রামে কয়েকদিন ছিলাম, এখন আবার শহরে ফিরে যাব। ব্যাগ গোছানো শেষ। মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় নিধি কেঁদে দিয়েছে। অতঃপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা চলে আসলাম দুজনে। কাল সকালে অফিস আছে, তাই রাতে কিছু রান্না করে খেয়ে নিলাম। অফিস শুরু হয়েছে অনেক আগেই। মায়ের জোড়াজড়িতে অনেকদিন থাকতে হয়েছে। নিধিকে ওর বাসায় এগিয়ে দিয়ে এসেছি। রাতে খাবার খেয়ে শুয়ে আছি, এমন সময় নিধির কল আসলো। বলো। আমার কিছুই ভালো লাগছে না। কেন? মাকে খুব মিস করছি আমি। মন চায় মায়ের কাছে ফিরে যাই। ওকে, অফিস বন্ধ দিলে আমরা আবার যাব। কি করছো এখন? এই তো খেয়ে শুয়ে আছি। তুমি কি করছো? আমিও শুয়ে আছি। আচ্ছা, পরে কথা বলি, আমাকে আবার কাল অফিসে যেতে হবে। ওকে, গুড নাইট, লাভ ইউ। ওকে, লাভ ইউ। কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে অফিসে চলে গেলাম। ঠিক এমন সময়ে বসের ডাক আসলো। আসবো স্যার? জি মিস্টার ইমন, আসুন। ধন্যবাদ স্যার। তা আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন এইখানে। তা স্যার ডেকেছেন কেন? কারণটা হলো আমাদের অফিসের কাজে প্রতি বছর কিছু লোক দেশের বাইরে যায়, তা আমি চাই এইবার আপনি যান। ওকে স্যার, আমি যেতে পারবো। আপনাকে নেওয়ার কারণটা হলো আপনি খুব ভালো দায়িত্ব পালন করতে পারেন, আশা করি এটাও পারবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। গুড, তাহলে আপনি এখন যান, খুব শীঘ্রই আপনার ফ্লাইট হবে। ধন্যবাদ স্যার। ক্যাবিনে বসে বসে ফাইলগুলো চেক করছি, এমন সময় নিধি কল দিল। বলো। ইমন, তুমি কোথায়? একটু আসতে পারবে? নিধির কান্না শুনে যেন বুকটা মোচড় দিয়ে উঠল। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমাকে খুলে বলো। আমার ভাইয়া খুব অসুস্থ হয়ে যায় হঠাৎ করে, আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি। ওকে, তোমরা থাকো, আমি আসছি এক্ষুনি। আসো। একদম কাঁদবা না বলে দিলাম, তোমার ভাইয়ের কিছুই হবে না। তাই যেন হয়। আমি আর দেরি না করে বসের কাছ থেকে ছুটি নিয়ে চলে গেলাম হাসপাতালে। কেবিনের সামনে নিধি বসে আছে আর কাঁদছে। আমাকে দেখে ও জড়িয়ে কান্না শুরু করে দিল। বললাম না কাঁদতে না, আবার কাঁদছো কেন? তা ডাক্তার কি বলেছে?
ডাক্তার এখনো কিছু বলে নাই, তবে ওনার চেম্বারে ডেকেছিল। গিয়েছো তুমি চেম্বারে? না, এখন যাব, তুমিও সাথে চলো। আসছি। আমি আর নিধি চলে গেলাম ডাক্তারের চেম্বারে। তা ডাক্তার সাহেব, কি বুঝলেন রোগীকে দেখে? আসলে আমরা ওর চেক আপ করেছি, তাতে ধরা পড়েছে যে ছেলেটার ব্রেন টিউমার হয়েছে। ডাক্তারের কথা শুনে নিধি ঠাস করে মাটিতে বসে পড়ে। এত ভেঙে বললে চলবে নাকি? আরো শক্ত হও। আমরা কাল ওকে অপারেশন করব, তাতে অনেক টাকা যেতে পারে। টাকার কথা চিন্তা করা দরকার নাই, আপনারা আপনাদের কাজ শুরু করেন। ওকে, তাহলে কাল আমরা অপারেশন শুরু করব। তাই করুন। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এসে অপুর ক্যাবিনে ঢুকলাম। ছেলেটা গুটিসুটি মেরে শুয়ে আছে। অপু, কেমন লাগছে এখন? জি ভাইয়া, ভালো লাগছে। তুমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে, চিন্তা করো না। আচ্ছা, আর যা যা খেতে মন চাইবে তা তোমার আপুকে বলবে। ঠিক আছে। আমি ক্যাবিন থেকে বেরিয়ে পড়লাম। নিধি, এই টাকাগুলো রাখো। না না, টাকার দরকার নেই আমার। আছে, অপুর হঠাৎ কিছু লাগতে পারে, তাই টাকাগুলো দরকার আছে। না থাক, লাগবে না। নিতে বলেছি তোমাকে। নিধি চুপচাপ আমার কাছ থেকে টাকাগুলো নিল। যা যা লাগবে আমাকে কল করে জানিও, আমি এসে দিয়ে যাব। আর চিন্তা করো না, অপু ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আচ্ছা, তোমার মা কোথায়? মা টেনশন করবে বলে ওনাকে আর সাথে নিয়ে আসি নাই। ভালো করেছো, আর ঠিক মতো খাবার খাবে। তাহলে আমি যাই। ওকে, সাবধানে যেও। আমি চলে আসলাম বাসায়। অফিসের কাছে বাহিরে যাওয়ার কথা নিধিকে বলি নাই, কারণ এই অবস্থাতে যদি ওই কথা বলি তাহলে মন আরো ভেঙে পড়বে। বাসায় এসে কিছু খাবার খেয়ে নিলাম। হঠাৎ বসের কল আসলো। হ্যাঁ স্যার, বলেন। তোমার কাল অফিসে আসার দরকার নাই, তোমার কাল 7টায় ফ্লাইট। স্যার, এত তাড়াতাড়ি? হঠাৎ সময়টা নির্ধারণ করা হয়েছে। ওকে স্যার, আমি আসবো। কল কেটে দিয়ে ভাবতে লাগলাম কি করব আমি এখন। কাল অপুর অপারেশন, আবার কাল ফ্লাইট। কোন দিকে যাব আমি? ফ্লাইটের কথা যদি নিধিকে জানাই তাহলে ওর মনটা ভেঙে যাবে। না থাক, ওকে কাল আমার ড্রাইভারকে দিয়ে টাকাটা পাঠিয়ে দিব, আর সময় বুঝে ফ্লাইটের কথাটা বলবো। তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিলাম। অপুর খবর নেওয়ার জন্য নিধিকে কল দিলাম। নিধির মোবাইল বন্ধ আছে, হয়তো চার্জ নেই মোবাইলে। রাতে মোবাইলটা চার্জ দিয়ে শুয়ে পড়লাম। ভোর রাতে উঠলাম। আচ্ছা, নিধিকে কি এখন কল দিব? না থাক, ও এখন ঘুমাচ্ছে, বিরক্ত করে লাভ নাই। অপারেশনের টাকা আমার ড্রাইভারের কাছে দিয়ে আমি চলে আসলাম এয়ারপোর্টে। অফিসের আরো কর্মকর্তা আমার সাথে যাচ্ছে। আমরা সবাই সিঙ্গাপুরে যাব। সবাই বিমানে বসলো, আর বিমান সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করলো। এইদিকে অপুর অপারেশন এখন হবে। বাটা ড্রাইভার টাকা নিয়ে এখনো যায় নাই। নিধি বাধ্য হয়ে আমাকে কল করলো। ফ্লাইট মোড অন থাকার কারণে মোবাইল বিজি বলছে। বারবার চেষ্টা করেও লাভ হয়নি। নিধির খুব চিন্তা হচ্ছে। কি হলো, আপনি কি এখনো টাকার ব্যবস্থা করতে পারেননি? ডাক্তার সাহেব, টাকার ব্যবস্থা করা আছে, আপনি অপারেশন শুরু করেন, আমি আসছি। ওকে। নিধি বাধ্য হয়ে আমার বাসায় চলে আসলো। এসে দেখে বাসায় তালা দেওয়া। যেইটা দেখার মানসিক প্রস্তুতি নিধির ছিল না। সে আবারও পাগলের মতো আমাকে কল করতে লাগলো, কিন্তু প্রতিবার বিজি বলছে। শেষমেশ সে ধপাস করে মাটিতে বসে পড়ে। তাহলে কি ইমন আমাকে ঠকালো? যাকে এত বিশ্বাস করলাম সে কিনা আমাকে ঠকাতে পারলো। নিজের সর্বস্ব দিয়েও ভাইটার জন্য কিছু করতে পারলাম না। আমি কোনোদিন ভাবতেও পারি নাই যে ভালোবাসার নাম করে সে আমাকে এইভাবে ঠকাবে। তাহলে কিসের জন্য আমি নিজেকে সামলে রেখেছি? আমি আবার হয়ে উঠবো পতিতা। আরে, যার জন্য এত কিছু করলাম সেই যদি আমাকে ঠকাতে পারে, তাহলে আমি কেন ওর জন্য নিজেকে সংযত করে রাখবো? নিজের ভাইয়ের জন্য আমি সবকিছু করতে পারি। আমাকে যেই করেই হোক টাকার ব্যবস্থা করতে হবে। এই বলে নিধি নিজের ভাইয়ের জীবনটা বাঁচানোর জন্য চলে গেল পতিতালয়। সে আজ নিজেকে বিলিয়ে দিবে। যত এগুচ্ছে তত মনে হচ্ছে সে পাপের দিকে যাচ্ছে। তার মন কিছুতেই সাড়া দিচ্ছে না। অবশেষে নিজের ইচ্ছার বিরুদ্ধে সে চলে গেল পতিতালয়। একজন বড়লোক ব্যক্তি নিধিকে টাকার বিনিময়ে পছন্দ করেছে। নিধি এখন রুমে বসে আছে
আর মাথাটা নিচু করে কাঁদছে। কারো উপস্থিতি টের পেয়ে সে একটু নড়ে চড়ে বসলো। এই যে সুন্দরী, ওইভাবে না থেকে আমার কাছে আসো। নিধি এইবার নিজেকে সামলাতে পারলো না, হুড়হুড় করে কেঁদে দেয়। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি অনিচ্ছায় এই কাজে আসছি। আমি তোমাকে মোটা টাকা দেব, এখন আমার চাহিদা মেটাও। আমি আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন। আমার শরীরে আমার ভালোবাসার স্পর্শ রয়েছে। মানে? আর আপনি অনিচ্ছায় কাজটা করছেন কেন? সে অনেক কাহিনী, আপনি কি শুনবেন সেই কাহিনী? শুনবো। নিধি তার পরিবারের কথা ও ইমনের বিশ্বাসঘাতকতার কথা প্রকাশ করে দেয় আর কাঁদতে থাকে। আপনি কাঁদবেন না, আমি আপনাকে সাহায্য করব। আপনি আমাকে সাহায্য করবেন মানে? আমি আপনাকে বোন হিসেবে সাহায্য করতে চাই। আপনার ভাইয়ের চিকিৎসার টাকা আমি দেব। আজকে তার অপারেশন। যেই ছেলে আপনার জীবন নিয়ে খেলা করেছে, আপনি তাকে ছুঁড়ে ফেলে দিন মন থেকে। তা হয়তো কোনোদিন সম্ভব নয়। আচ্ছা, সেটা আপনার ইচ্ছা। আমাকে এখন অপুর কাছে নিয়ে যাবেন? নিধির চোখ দুইটা কৃতজ্ঞতায় সজল হয়ে উঠল। চলুন, আমাকে হাসপাতালে নিয়ে চলুন। যাচ্ছি। এইদিকে আমরা ফ্লাইট থেকে নেমে হোটেলে চলে আসলাম। এসে মোবাইলটা অন করলাম, বাট চেক করা হয়নি। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। সকালের ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি নিধির অনেকগুলো কল। হয়তো আমাকে না পেয়ে বারবার কল দিয়ে গেছে। দেরি না করে ওকে কল দিলাম। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করলো নিধি। এই, তোমাকে একটা কথা বলার জন্য কল দিয়েছি। আসলে আমি... চুপ থাক তুই। তোর মতো বিশ্বাসঘাতক আর বেঈমানের কল দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিধির কথা শুনে যে থমকে গেলাম। এ কি নিধি, তুমি এমন ভাবে কথা বলছো কেন? বেঈমানের সাথে আর কত সুন্দর করে কথা বলবো? বুঝতে পেরেছি, আমি বাহিরে আসাতে তুমি খুব কষ্ট পেয়েছো, তাই এসব বলছো। আরে কত কষ্ট পেয়েছি আমি তোর মতো বেঈমানকে ভালোবেসে। নিধি, তুমি এসব কি বলছো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ঢুকবেই বা কি করে? এখন তো অন্য মেয়ে নিয়ে ব্যস্ত আছিস, তাই আমাকে আর লাগবে না। নিধি সীমা অতিক্রম করবে না। আরে আমি তো সীমার কাছেই যাইনি, আর তুই আমাকে এভাবে ঠকাতে পারলি? আরে তুমি কি বলছো? আমাকে সবটা খুলে বলো। তুই তোর চাহিদা মেটানোর জন্য আমাকে এইভাবে ব্যবহার করলি, ঠিকই শেষে নিজেকে গুটিয়ে নিয়ে পালিয়েছিস। আমি পালিয়েছি মানে? তুই আমাকে মিথ্যা আশ্বাস দেখিয়ে স্বপ্ন দেখিয়েছিস, এই তোর নমুনা। আচ্ছা, তুমি কি শুরু করেছো? আমি অফিসের কাজে বাহিরে এসেছি, তাই তোমাকে কিছু জানাতে পারি নাই। আরে তুই তো টাকা দেওয়ার ভয়ে পালিয়েছিস। তুই জানতি আমার ভাইয়ের অপারেশন হবে, তাও তুই টাকা না দিয়ে পালিয়েছিস। বলছো তুমি এসব? আমি তো টাকা দিয়ে এসেছি। থাক, আর মিথ্যে বলতে হবে না। তুই তোর টাকা নিয়েই থাক। যে আমার বিপদে ছেড়ে চলে যায় তার কোনো দরকার নেই আমার। বিশ্বাস করো নিধি, আমি সত্যি টাকা দিয়ে এসেছি। তোমার ভুল হচ্ছে কোথাও। তোর সাথে আমার আর কথা নেই, তুই তোর রাস্তায় যা। প্লিজ আমার কথাটা শোনো, তোমার ভুল হচ্ছে। তুই আর আমাকে কল দিবি না। তোর মতো বেঈমানের সাথে আমার কোনো কথা নেই। শুনো নিধি, শুনো। নিধিকে বারবার কল দিলাম, কিন্তু সে কল রিসিভ করলো না। এক পর্যায়ে নিধি আমাকে ব্লক করে দিল। নিধির কথাগুলো শুনে ধপাস করে মেঝেতে বসে পড়ি আমি। নিধিও আমাকে ভুল বুঝলো। আচ্ছা, আমি তো ড্রাইভারের কাছে টাকা দিয়ে এসেছি, তাহলে টাকা নিধি পেল না কেন? ড্রাইভারকে কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ বলছে। বারবার দেওয়ার পরও নাম্বার বন্ধ। নিধির কথাগুলো যেন বুকের মধ্যে তীরের মতো গেঁথে গেল। যে নিধিকে এত বিশ্বাস করতাম, আমি সেই নিধি আজ আমাকে এইভাবে বলতে পারলো। না, আমাকে দেশে ফিরতেই হবে, খুব শীঘ্রই ফিরতে হবে। এইভাবে কেটে গেল 2 দিন। কোনো মতে অফিসের কাজ শেষ করে দেশে ফিরে আসলাম। বাসায় না এসে সোজা নিধিদের বাসায় চলে গেলাম। গিয়ে দেখি অপুর মাথায় ব্যান্ডেজ করানো, আর সে বাহিরে বসে আছে। আমাকে দেখে খুব খুশি হলো। ভাইয়া, তুমি এসেছো? এসেছি। তা তুমি কেমন আছো? ভালো না। এটা কি দিয়েছে মাথার উপরে? ভালো লাগে না এটা। এইটা ব্যান্ডেজ। এটা দিয়েছে যাতে তুমি দ্রুত সুস্থ হয়ে যাও। ভাইয়া, তুমি কোথায় গিয়েছিলে? তুমি আমাকে হাসপাতালে দেখতে আসো নাই কেন? আমি আসলে কাজে ছিলাম, তাই সরি ভাইয়া। দাঁড়াও, আমি আপুকে ডেকে আনছি।
তা তুমি এখানে কি করছো? এখানে অনেক বাতাস আর রোদ গায়ে লাগে, তাই এখানে বসে আছি। আচ্ছা, তা তোমার আপু কোথায়? তুমি গিয়ে আপুর সাথে দেখা করে এসো। আপু তুই কার সাথে কথা বলছিস রে? নিধির কথা শুনে পিছনে তাকিয়ে দেখি নিধি দাঁড়িয়ে আছে। তুই আবার এইখানে কেন এসেছিস? আমার কথাটা তো শুনো নিধি। তোর কথা শোনার মতো টাইম আমার নেই। তোর মতো বিশ্বাসঘাতকের মুখ দেখার চেয়ে না দেখাই ভালো। আমি সত্যি আমার ড্রাইভারের কাছে টাকা দিয়ে এসেছিলাম তোমাকে দিবে বলে। তাহলে ড্রাইভার সেই টাকা কি করেছে? তোমাকে আবার বিকাশ করে দিয়েছে, তাই না? তুমি আমাকে ভুল বুঝতেছো। তুই বিদেশ যাওয়ার আগে আমার কাছে বলে যাস নাই, কারণ তুই আমাকে ব্যবহার করেছিস। আপু তুমি ভাইয়াকে এসব কি বলছো? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে যা। ওকে ধমকাচ্ছ কেন? ও ছোট মানুষ। থাক, ওর জন্য আর দরদ দেখাতে হবে না তোর। আর তুই আমার চোখের সামনে কোনোদিন আসবি না। আমি বিদেশ গিয়েছি তোমাকে না বলে, কারণ তোমার ভাইয়ের অপারেশন আর আমার বাহিরে যাওয়া নিয়ে তোমার চিন্তা আরো বাড়িয়ে দিবে, তাই আমি তোমাকে কিছু বলি নাই। না বলে উদ্ধার করে ফেলেছিস। তুই এখন এখান থেকে যা, আর কোনোদিন এখানে আসবি না। আমাকে কি বলারও সুযোগ দিবে না? অনেক বলেছিস তুই। আর যদি আমার সামনে কোনোদিন দাঁড়াস তাহলে আমার মরা মুখ দেখবি। কি? যা বললাম আমি কিন্তু তাই করব। তাই তুই এখান থেকে চলে যা। আচ্ছা, আর কোনো দিন তোমার সামনে আসবো না, কিন্তু একদিন তুমি সব সত্যিটা জানতে পারবে। কোনো সত্যি আমার জানার দরকার নেই। এই বলে নিধি চলে গেল ঘরের মধ্যে। আমার দু চোখ বেয়ে পানি পড়ছে। হঠাৎ কারো নরম হাতের স্পর্শে আমার চোখে পানি মুছে গেল। তাকিয়ে দেখি অপু দাঁড়িয়ে আছে। ভাইয়া কান্না করো না, আপু খুব পচা, আমি আর আপুর সাথে কথা বলবো না। ধুর, কই কান্না করছি? তোমার আপু তোমাকে খুব ভালোবাসে, তাই তার সাথে কথা না বললে তোমার আপু তো খুব কষ্ট পাবে। পাক কষ্ট, আপু তোমাকে কষ্ট দিয়েছে। ধুর গাধা, কই কষ্ট দিয়েছে আমাকে? যাও, তুমি এখন ঘরে যাও। যাব। আমাকে কিন্তু দেখতে আসবা মাঝে মাঝে। আসবো। আমি চলে আসলাম বাসায়। আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। জীবনে কোনোদিন সিগারেট খাই নাই। আজকে কষ্ট ভোলার জন্য 2 প্যাকেট নিয়ে আসলাম। রাতের খাবারটা না খেয়ে কিছু সিগারেট খেলাম। অসহ্য মাথা ব্যথার কারণে ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালে অফিসে গেলাম না। অফিস খোলা ছিল, বাট যারা দেশের বাইরে গিয়েছে তাদের জন্য কয়েকদিন ছুটি, তাই আজকে আমার অফিস নেই। সকালে কিছু হালকা খাবার খেয়ে নিলাম। খাবারটাও ঠিক মতো খেতে পারছি না। বারবার নিধি অপমানজনক কথাগুলো মনে পড়ছে। ড্রাইভারের সাথে হিসেব মেটানোর জন্য চলে গেলাম ওর বাসায়। গিয়ে দেখি ও বাহিরে বসে আছে আর চায়ের কাপে চুমুক দিচ্ছে। আমি রাগের মাথায় গজগজ করতে করতে ওর কাছে গিয়ে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম ওর গালে। সাথে সাথে ওর হাত থেকে কাপটা ছিটকে পড়ে যায় আর ও আমার কাছ থেকে 3 হাত দূরে গিয়ে পড়ে। ও আমার দিকে তাকাতে খুব অবাক হয়ে যায়। হয়তো ও আমাকে তার বাসায় আশা করে নাই। আমি গিয়ে ওর কলা চেপে ধরলাম। কিরে, এত বিশ্বাস করলাম তোর উপর, আর তুই কিনা আমাকে এইভাবে ঠকালি? স্যার, আমার কথাটা তো শুনুন। তোর কোনো কথাই আজ শুনবো না। থাপ্পড় খেয়ে ওর ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। তোর যখন যা লাগে আমি তখনই তোকে তা দিয়েছি, তাহলে কেন আমার সাথে এমনটা করলি? তোকে আমি নিজের ভাই ভেবেছি। স্যার, আমার কোনো দোষ নেই, আমার কথাটা আপনাকে শুনতে হবে। তোর মতো বেইমানের কথা শুনে আমার কি হবে? আমার যা হারাবার আমি তো তাই হারিয়েছি, শুধু তোর জন্য। না, আপনি কিছুই হারান নাই স্যার। আমি আপনার কথা মতো সেদিন টাকা দিতে গিয়েছিলাম। তারপর কি হয়েছে তারপর বল। আমি সেদিন টাকা নিয়ে একটা নির্জন রোড দিয়ে যাওয়ার সময় কিছু বকাটে ছেলের শিকার হই আমি। তারপর কি হয়েছে? তারপর ওরা আমাকে সার্চ করে টাকাগুলো নিয়ে যায়। বাহ, ভালোই গল্প বানিয়েছিস। বিশ্বাস করুন স্যার, এটা গল্প না। টাকা দেয় নাই বলে ওরা আমার পিঠে কোপ দিয়ে দেয়। বিশ্বাস না হলে আপনি দেখুন। এই বলে ড্রাইভার তার শার্ট খুলে দেখায় আমাকে। সত্যি তার পিঠে অনেকটাই জখম করা কাটা স্থান রয়েছে। তারপরে যদি বিশ্বাস না হয় তাহলে আমার মায়ের কসম খেয়ে বলছি স্যার, আপনার একটা টাকাও আমি নেই। তাহলে তোর মোবাইল বন্ধ কেন? এই ঘটনার পর আমি হাসপাতালে ছিলাম একদিন, আর আপনার ভয়ে মোবাইলটা বন্ধ করে রেখেছি। জানিস টাকা না পেয়ে নিধি আমাকে কতটা অপমান করেছে? তার জন্য আমি সরি স্যার। আমাকে মাফ করে দিস, ভুল ভেবে তোর গায়ে হাত তুলেছি। এই বলে আমি চলে আসতে লাগলাম গাড়িতে করে। রাস্তার দিকে নজর পড়তেই দেখি নিধি একজন লোকের গাড়িতে উঠেছে।
লোকটার গাড়িটাকে ফলো করতে করতে আসলাম। দেখে একটা বিল্ডিং এর সামনে থামছে। আমি মোবাইলটা বের করে ভিডিও করে নিলাম। দুজনে হাসাহাসি করতে করতে ভিতরে প্রবেশ করলো। আমিও তাদের পিছন পিছন ঢুকলাম। দেখি এইটা একটা অফিস। নিধিকে লোকটা ক্যাবিনে ঢুকিয়ে দরজা আটকে দিল। নিধির এই আচরণ দেখে খুব কষ্ট পেলাম। এখন সে আমাকে ছেড়ে অন্যজনকে নিয়ে ব্যস্ত। চুপচাপ সব দেখেও না দেখার ভান করে বাসায় চলে আসলাম। আসার সময় সিগারেট নিয়ে এসেছি। এই একদিনের সিগারেট যেন আমার খুব আপন বন্ধু হয়ে উঠেছে। দুপুরে খাবারটাও ঠিক মতো খাওয়া হলো না। একটা সিগারেট খাচ্ছি আর মোবাইলে করা ভিডিও দেখছি। বাহ নিধি বাহ, আমাকে একটু সুযোগ দিলে না? এখন তুমি তোমার নতুন জীবন সঙ্গী নিয়ে ব্যস্ত। যদি আমার টাকা তোমার ভাইয়ের চিকিৎসার কাজে না লাগে, তাহলে তুমি এত টাকা কোথা থেকে ম্যানেজ করলে? নিশ্চয়ই নিজের শরীরটাকে বিক্রয় করে দিয়েছো ওই সঙ্গীর কাছে। তোমাকে আমি অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু তুমি আমার জন্য 2 দিন অপেক্ষা করতে পারলা না। তুমি ঠিকই আমার কথা অমান্য করে অপরের সাথে রাত কাটিয়েছো। তাহলে আমি ইমন তোমাকে আর গ্রহণ করব না। এইটাই আমার সিদ্ধান্ত যে এই মেয়ে আমার জন্য অপেক্ষা না করে নিজের শরীরটাকে বিক্রয় করে দেয়, তাকে গ্রহণ করা সম্ভব নয়। আজ থেকে নিধির জন্য আমার মনে ভালোবাসার পরিবর্তে থাকবে শুধু ঘৃণা। আজ থেকে নিধিকে আমি ভুলে যাব। সুখে থাকুক সে তার নতুন জীবন সাথীর সাথে। এইসব ভাবছি আর চোখ বেয়ে পানি পড়ছে। চোখটা মুছে আবারও সিগারেট টানতে লাগলাম। যতটা টান দিচ্ছি মনে হচ্ছে নিধির জন্য ভালোবাসা তত মুছে যাচ্ছে। সে এখন অন্যের স্পর্শে পাগল, আমার জন্য তার কিছুই নাই। সিগারেটটা খেতে খেতে মাথাটা ঘোরাতে শুরু করলো। সিগারেটটা হাত থেকে পড়ে গেলে আমি হারিয়ে গেলাম গভীর ঘুমে। না, আমাকে নিধি ভাবির ভুল ধারণা ভাঙাতে হবে। আমি চাই না আমার জন্য ইমন ছাড়া আর ওনার জীবনের ক্ষতি হোক। আমি ওনার সাথে দেখা করব। এই বলে ড্রাইভার নিধির বাসার উদ্দেশ্যে রওনা দিল। নিধির বাসায় এসে কলিং বেল চাপ দিতে নিধির মা দরজা খুলে দেয়। কে তুমি বাবা? আমাকে আপনি চিনবেন না। নিধি কি বাসায় আছে? আচ্ছা তুমি বসো, আমি নিধিকে ডেকে আনছি। ড্রাইভার ভিতরে গিয়ে বসলো। কিছুক্ষণ পর নিধি ড্রাইভারের সামনে আসলো। কে আপনি? আর আমাকে কেন দরকার? আমি হচ্ছি ইমন স্যারের পার্সোনাল ড্রাইভার। ও তা কিসের জন্য এখানে এসেছেন? ওকালতি করার জন্য? না, স্যারের জন্য ওকালতি করার ক্ষমতা আমার নেই। তাহলে যা বলার জন্য এসেছেন সেটা বলে বিদায় হন। আমি আপনার এইখানে এসেছি আপনার চোখের কালো গ্লাসটা খুলে দিতে। আমি কোনো কালো গ্লাস পরি নাই। কালো গ্লাসটা আমার চোখের থেকে সরে যাওয়ার কারণে আমি সাদা কালো বুঝতে পারি। না, পারেন নাই আপনি বুঝতে। যদি বুঝতে পারতেন তাহলে স্যারকে এইভাবে অপমান করতেন না। তাই এসব বলার আপনি কে? স্যার অফিসের কাজে বিদেশে যাওয়ার আগে আপনার জন্য টাকা দিয়ে গিয়েছিল আমার কাছে। কথাটা শোনার পর নিধি থমকে দাঁড়ায়। অবাক চাহনিতে ড্রাইভারের দিকে তাকায়। ইমন টাকা দিয়েছিল? আমার কাছে টাকা দিয়েছিল এবং সেই টাকা নিয়ে আমি আপনার কাছে আসার সময়। চুপ করে থাকবেন না, বলুন কি হয়েছে? টাকা নিয়ে আসার সময় কিছু ছিনতাইকারী টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে যায় এবং আমার পিঠে কোপ বসিয়ে দেয় একটা। টাকা দিতে পারবো না বলে আমি আর আপনার কাছে আসি নাই, আর মোবাইলটাও অফ করে রাখি। কি বলছেন আপনি এসব? এতক্ষণ যা বললাম সব সত্যি, আর আপনি না বুঝে একজন মানুষকে এত কষ্ট দিলেন। নিধি ড্রাইভারের কথা শুনে চেয়ারের উপর ধপাস করে বসে পড়ে। সত্যিটা আমি বলে দিয়েছি, এবার আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। এই বলে ড্রাইভার চলে আসে নিধির বাড়ি থেকে। নিধি দরজা টেনে নিশ্চুপ হয়ে কান্না করতে থাকে আর অনুতপ্ত স্বীকার করছে, ছি ছি, আমি এত নিচে নেমে গেছি যার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে এইভাবে অপমান করলাম। আমি ইমনের সাথে যা করেছি সত্যি তা মাফ পাওয়ার অযোগ্য আমি। ইমন কি আমাকে মাফ করবে? আমি ওর হাতে পায়ে ধরবো। এই বলে নিধি কাঁদছে। না না, আমাকে আর দেরি করলে চলবে না। ইমনের কাছে গিয়ে সবটা বলে মাফ চাইতে হবে। এমন মনোভাব নিয়ে নিধি বাড়ি থেকে বেরিয়ে যায় আমার বাসায় আসার জন্য। এইদিকে রাত হয়ে গেছে। আমি খাবার না খেয়ে সিগারেট খেতে শুরু করলাম। একটা না খেয়েই চলেছি, বিরতি নেওয়ার চেষ্টা করছি না। নিধি আমাকে যত অপমান করেছে তাতে আমার কষ্ট নেই। আমার কষ্ট হচ্ছে অন্য কারোর সাথে নিধি চলাফেরা করছে। এইসব যত ভাবছি মাথার রাগটা ততই বেড়ে যাচ্ছে। রাগটা কমানোর জন্য একের পর এক সিগারেট খেয়েই চলেছি। হঠাৎ অনুভব করলাম আমার মুখে সিগারেট নেই। তাকিয়ে দেখি পাশে নিধি দাঁড়িয়ে আছে আর আমার সিগারেট ওর হাতে। ওর দিকে তাকাতেই দেখি ওর চোখ কিছুটা লাল হয়ে আছে, হয়তো কান্না করেছে। ওকে দেখে রাগটা আরো বেড়ে গেল। তুমি এইখানে কি করছো? আমি সব সত্যি জানতে পেরেছি। আমি তোমাকে ভুল বুঝেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আরে তোমাকে তো আগেই মাফ করে দিয়েছি আমি, এখন এইখান থেকে যাও। আরে তুমি সিগারেট খাচ্ছ কেন?
আমার মন চাইছে সিগারেট খেয়েছি, এতে তোমার কি? আমার অনেক কিছু কারণ, তুমি আমার সব। নিধির মুখে কথাটা শুনে মেজাজটা বিগড়ে গেল। আরে দূর রাখ তোর প্রেম, তোর মতো নষ্টা মেয়ের কোনো দরকার নেই আমার। আমার মুখে নষ্টা মেয়ে শব্দটা শুনে নিধি প্রচন্ড ধাক্কা খেলো। কি? আমি নষ্টা মেয়ে? তুই নষ্টা মেয়ে। আমার আগেই বোঝা উচিত ছিল যে পতিতাদের মনে কোনোদিন ভালোবাসা জন্মায় না, কারণ সে টাকার পিছনে দৌড়ায়। তুমি আমাকে এভাবে বলতে পারলে? পেরেছি, কারণ আমার টাকা দিয়ে অপুর অপারেশন না হলে তুই এত টাকা কোথা থেকে জোগাড় করেছিস? সেই কাহিনী লম্বা। থাক, দরকার নেই শোনার। আজকে সকালে যাকে নিয়ে গাড়িতে উঠেছিলি সে কি তোকে বিছানায় সুখ দিতে পারছে না, তাই আমার কাছে এসেছিস আবার? চুপ করো তুমি, অনেক বলেছো তুমি। আমার কাছে প্রমাণ আছে। এই বলে ওদের ভিডিওটা দেখিয়ে দিলাম। দিদিকে খুব স্বাভাবিক মনে হচ্ছে। সে আমার ভাই হয়, সে আমাকে বোন ডেকেছে। বাহ, আমি বিদেশ যেতে না যেতে ভাই বানিয়ে ফেলেছি। তা আজকেও তো ওর সাথে ঘুরেছিলি, কি মনে করিস আমি জানি না? তুমি সব ভুল জানো। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল জানি, আর তুই সব ঠিক জানিস, তাই না? আমার কথাটা তো একবার শুনবা। তোর কোনো কথাই আমি আজকে শুনবো না। নিধি পতিতা নামের কোনো মেয়ের সাথে আজ থেকে আমার সম্পর্ক নেই। নিধি এবার জোর করে কেঁদে দেয়। আমাকে একটু বোঝার চেষ্টা করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক হয়নি। ও তাহলে ছেলেটা তোমাকে এতগুলো টাকা দিয়ে দিল এমনি এমনি? তুমি আমার সম্পূর্ণ কথা তো শুনবা আগে। তোর কোনো কথা শোনার ইচ্ছে নেই আমার, তুই এইখান থেকে যা। প্লিজ ইমন, তুমি আমাকে ভুল বুঝতেছো, প্লিজ বোঝার চেষ্টা করো। তুই কোন সাহসে তোর নষ্ট শরীর দিয়ে আমার হাত ধরলি? নিধি আমার হাতের থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে যায়। বাহ, আমাকে তুমি ভুল বুঝলে। এমন একদিন সময় আসবে যেদিন আমাকে তুমি অনেক খুঁজবে, কিন্তু পাবে না। আজ আমি চলে যাচ্ছি, আর কোনো দিন আসবো না। নিধি কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে যায়। আমি আবার সোফায় বসে মনের শোকে সিগারেট খাচ্ছি। আজ মনটাকে খুব হালকা লাগছে পতিতাটাকে দূর করতে পেরে। যে মেয়ে আমার জন্য অপেক্ষা না করে অপরের কাছে নিজেকে সঁপে দেয়, তার কোনো দরকার নেই আমার জীবনে। রাতে শান্তির মতো ঘুমিয়ে গেলাম। সকালে উঠে মনটা ভালো করার জন্য অফিসে চলে গেলাম। অফিসে কাজ করছি, সবাই সবার মতো দুপুরের খাবার খাচ্ছে। হঠাৎ আমার নিধির কথা খুব মনে পড়ছে, কারণ ও আমাকে জিজ্ঞেস করলো খেয়েছে কিনা। মাথা থেকে নিধির ঝামেলা সরিয়ে আবারও কাজে মন দিলাম। অফিস থেকে বাসায় এসে কিছু খাবার খেয়ে নিলাম। রাতে মা কল করলো। হ্যাঁ মা, বলো। কি রে বাবা, মাত্র অফিস থেকে ফিরেছিস? কিছুক্ষণ আগে আসলাম। ঠিক মতো খাবার খেয়েছিস? খেয়েছি কিছুক্ষণ আগে। তা তুমি কেমন আছো? এই তো ভালো। গ্রামে আসবি কবে? না মা, এখন আসা যাবে না। কয়দিন আগে ছুটি শেষ করেছি, তাই এখন আর আসবো না। স্যুটের মধ্যে আসতে পারলি না? কিভাবে আসবো, যে চাপ যাচ্ছে এই কয়দিন আমার উপর। যাই হোক, ঠিক মতো নিজের যত্ন নিস। বাবা কোথায়? তোর বাবা রুমে আছে, আর আমি রান্নাঘরে। আচ্ছা। কিরে, নিধির মোবাইল বন্ধ কেন? মায়ের মুখ থেকে নিধি নামটা শুনে খুব খারাপ লাগলো। কই, সেটা তো জানি না। তোর সাথে কি ওর যোগাযোগ হয়? হয়তো। ও তাহলে তো ভালোই। আর এখন রেস্ট নে, কাল আবার অফিসে যেতে হবে। ওকে, বাই। আল্লাহ হাফেজ। কলটা কেটে দিয়ে আমি ঘুমানোর প্রস্তুতি নিলাম। নিধির কথা মাথা থেকে ফেলে দিয়েছি। কয়েক ঘন্টা ওর চিন্তা মাথাতেই আসে নাই। এইভাবে কেটে গেল কয়েকটা দিন। মুখে মুখে আমি ঠিকই নিধিকে ভুলতে পেরেছি, কিন্তু মন আমার ঠিকই তাকে খুঁজে বেড়ায়। সারাদিন অফিস করে বাসায় ফেরার সময় কেউ একজনকে চোখ আটকে গেল। গাড়িটাকে সাইড করে দাঁড়িয়ে করিয়ে লোকটাকে ভালো করে তাকিয়ে দেখি এটা সেই লোক যাকে আমি নিধির পাশে দেখেছিলাম। সে একটা মেয়ের সাথে মার্কেটে ঢুকছে। আমিও তাদের পিছন পিছন গেলাম। লোকটার সাথে মেয়েটা একটা ড্রেস দিয়ে ট্রায়াল রুমে গেল। আমি সেই সুযোগে লোকটার সামনে গেলাম। বাহ, চমৎকার। আর কত ভাই? কে ভাই আপনি? চিনলাম না তো আপনাকে। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালো করে চিনি। তা নিজের পরিচয়টা দিলে ভালো হতো। নিধি নামে কোনো মেয়েকে চিনেন? হ্যাঁ, চিনি তো তাকে। তা সে কোথায়? আসলে চেনার কথা। সেই প্রশ্ন আমাকে কেন করেন? প্রশ্নের উত্তর তো আপনার জানার কথা। তা আপনি কে যে ওইসব শুনতে চাচ্ছেন? আপনার পরিচয় জেনে লাভ নেই। তার কয়জন মেয়ের জীবন নষ্ট করবেন? মেয়ের জীবন নষ্ট করলাম মানে? কয়দিন আগে দেখলাম নিধির সাথে ভালোই ফুর্তিতে ছিলেন, আবার এখন একজনকে নিয়ে আছেন। মুখ সামলে কথা বলুন।
আমি ওর ভাই হই। লোকটার মুখে ভাই কথাটা শুনে খুব অবাক হলাম। ভাই মানে? ওর সাথে আপনার পরিচয় কোথায় হয়? আপনাকে কেন বলতে যাব আমি? প্লিজ ভাই বলুন, আমি আপনাকে আমার পরিচয় পরে দিব। নিধির সাথে আমার প্রথম পরিচয় হয় পতিতালয়ে। পতিতালয়? একটা ছেলে ওকে মিথ্যে আশ্বাস দিয়ে পালিয়ে গিয়েছে। বেচারির ভাইয়ের অপারেশনের জন্য খুব টাকার প্রয়োজন, তাই ও কোনো আস্থা খুঁজে না পেয়ে পতিতালয়ে ছুটে আছে। তারপর কি হয়েছে? তারপর আমি যখন ওর কাছে যাই তখন ও আমাকে তার সব ঘটনা খুলে বলে। আর ওই বিশ্বাসঘাতক ছেলেটার কথা রাখার জন্য নিজের দেহটাকে অন্যের কাছে বিলিয়ে দেয়নি সে। তাহলে আপনি কেন ওকে টাকা দিয়েছেন? মেয়েটি আমাকে ভাইয়ের দোহাই দিয়েছিল। ওকে দেখে নিজের বোনের মতো মনে হয়েছিল, তাই ওকে বোন ভেবে ওর ভাইয়ের অপারেশনের টাকা আমি দিয়ে দেই। কি? তাহলে আপনার সাথে নিধির কোনো অনৈতিক সম্পর্ক নেই? না, আমাদের মাঝে ওইসব হয়নি। ওই দিন দেখলাম আপনি ওকে গাড়িতে নিয়ে কোথায় জানি যাচ্ছিলেন, তা কোথায় গিয়েছেন? ওই দিন ওকে নিয়ে আমি আমার অফিসে গিয়েছি কাজ দেওয়ার জন্য, কারণ নিজের পরিবার চালানোর জন্য কিছু কাজ করতে হয়, তাই নিজের বোনকে নিজের অফিসে কাজ দিয়েছিলাম। আমি লোকটার কথা শুনে যেন পাগল হয়ে যাচ্ছি, আমার মাথাটা ভন ভন করে ঘুরছে। তা আপনি কে যে এত কিছু জিজ্ঞেস করলেন? আমি সেই ছেলে যে নিধির সাথে বেইমানি করেছিল। তাহলে আপনি সেই ছেলে? আমি নিধিকে ভুল বুঝে অনেক অপমান করেছি। আপনার কপাল অনেক ভালো যে এমন একটা মেয়েকে ভালোবাসতে পেরেছেন। সময় থাকতে কাছের মানুষটাকে আপন করে নিন। বাই। আমি কথা না বাড়িয়ে সোজা গাড়িটা নিয়ে নিধির বাসার দিকে রওনা দিলাম। যাওয়ার পথে নিজের উপর খুব রাগ হচ্ছিল। সঠিকটা না জেনে আমি ওকে কত অপমান করলাম, এমনকি ওর গায়ে হাত তুললাম। নিজের কাজের জন্য নিজে খুব লজ্জা পাচ্ছি। নিধির বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। দরজা খুললো এক অপরিচিত মহিলা। কাকে চাই এখানে? এটা তো নিধিদের বাসা, তাই না? না, এখানে নিধি নামের কেউ থাকে না, আমরাই নতুন ভাড়াটিয়া এখানের। ও আচ্ছা, বলতে পারবেন ওরা কোথায় গিয়েছে? সেটা তো আমরা জানি না। মহিলাটা দরজাটা আটকে দিল। নিধিদের বাসার আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ জানে না কোথায় গিয়েছে। হাজারো মনের ব্যথা নিয়ে আর সাথে আপন বন্ধু সিগারেট নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে বসে বসে সিগারেট টানছি আর নিধির কথা ভাবছি। আমি মেয়েটাকে কত কষ্ট দিলাম, না বুঝে অনেক কষ্ট দিয়েছি। পতিতা বলে গালি দিয়েছি, এমনকি ওর গায়ে হাত তুলেছি। জানি না ওকে পাবো কিনা। নিধির ভাবনা ছেদ ঘটলো মায়ের কলে। হ্যাঁ মা, বলো। কি রে, কি করস? এই তো বসে আছি। কি রে, তোর গলাটা এমন লাগতেছে কেন? কই, আমি তো ঠিক আছি। আচ্ছা, তোকে যে কারণে কল দিয়েছি সেটা হলো তুই কাল চাকরি ছেড়ে গ্রামে আসবি। গ্রামে আসবো কেন? তোর বাবার ব্যবসাটা তুই দেখবি। তোর বাবা শারীরিক দুর্বলতা অনুভব করছে। কেন? বাবার কি হয়েছে? সেটা আসলে দেখতে পাবি। আর সাথে করে নিধিকেও নিয়ে আসিস। নিধির কথা শুনে মনটা কেঁদে উঠলো। মন চেয়েছে চিৎকার করে কেঁদে ওকে ডাকতে। কি রে, কিছু বলছিস না কেন? আসবো কাল। এখন রাখি মা। ওকে, আল্লাহ হাফেজ। কলটা কেটে দিলাম। যেই শহরে আমার নিধিকে খুঁজে পাওয়া যাবে না, সেই শহরে আমার থাকার কোনো মানে নেই। রাতটা কোনো মতে পার করে সকালে অফিসে গিয়ে রিজাইন লেটারটা দিয়ে চাকরিটা বাদ করে এসেছি। সবকিছু গুছিয়ে চিরচেনা শহর থেকে বিদায় নিয়ে চলে আসলাম। মা বাবার সাথে কোনো মতে কথা বলে ছাদে চলে আসলাম। এসে সিগারেট টানতে লাগলাম। কয়েকটা টানার পর কেউ একজন আমার মুখ থেকে সিগারেটটা নিয়ে নিল। তাকে দেখি মা দাঁড়িয়ে আছে, আমি চুপচাপ বসে আছি। কি রে, তুই সিগারেট খাচ্ছিস কেন? তোর কথাবার্তা শুনে আর তোর চেহারা অবস্থা দেখে আমার কিছুটা সন্দেহ হচ্ছে। কই, আমার কিছু হয়নি তো। আমার চোখের দিকে তাকিয়ে বলতো। আমি মায়ের চোখে তাকালাম না। তোকে বলেছি নিধিকে নিয়ে আসতে, আনলি না কেন? নিধির কথা শুনে মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। মা আমার অবস্থা দেখে অবাক। কি রে, কি হয়েছে আমাকে বলবি তো? মা, নিধি আমাকে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে মানে? আমি মাকে আমাদের সব ভুল বোঝাবুঝি কাহিনী শুরু থেকে বললাম। তুই নিধিকে খুঁজেছিস? শহরের এমন কোন জায়গা বাদ নেই যে আমি খুঁজিনি। আচ্ছা থাক, যে চলে গেছে তাকে না ফিরিয়ে আনাটাই ভালো। মা, তুমি তো ওকে নিজের মেয়ের মতো স্নেহ করো, তাহলে আজ তুমি এই কথা কিভাবে বলছো? যেই মেয়ে ছেড়ে চলে যায় তাকে আমি আমার বউ করব না। মা, কিন্তু। না, আর কোনো কিন্তু নেই। খাবার খেতে চল, আমরা অপেক্ষা করছি। তুমি যাও, আমি আসছি। মায়ের পিছন পিছন খাবার খেতে গেলাম। কোনো মতে খাবারটা খেয়ে রুমে চলে আসছি। এইভাবে কেটে গেল কয়েকটি মাস। নিধিকে আমি আগের মতো ভালোবাসি। পাগড়িটাকে আমি আমার মন থেকে সরাতে পারি নাই।
আমি এখন আমার বাবার কাজটা দেখাশোনা করছি। রাতে বসে বসে মোবাইল টিপছি, এমন সময় মা আর বাবা আমার রুমে আসলো। আমরা তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি আমার বিয়ে মানে? তোর বিয়ে মানে তোর বিয়ে? তোর অবস্থা আমরা দেখতে পারছি না, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাকে একবারও জিজ্ঞেস করতে পারো না যে আমার মতামত আছে কিনা? আমরা তোর মতামত শুনবো না। এখন বল, তুই কি রাজি? না, আমি এই বিয়ে করব না। তাহলে শুনে রাখ, যদি না করিস এই বিয়ে, তাহলে আমাকে আর তোর বাবাকে অকালে হারাতে হবে। পাগল হয়ে গেছো নাকি তোমরা? এসব কি বলছো? দেখ বাবা, আমাদের তো খুব ইচ্ছে হয় যে আমার ঘরে একটা লক্ষ্মী আসবে আর আমার নাতি নাতনি হবে। এই ইচ্ছেগুলো কি আমাদের অপরাধ? তুই নিধির কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? হয়তো নিধিও তার সংসার নিয়ে ব্যস্ত। হয়তো। তাহলে তুই এই বিয়েতে মত দিয়ে দে বাবা। তোমরা যা ভালো বোঝো তাই করো। এই তো আমার লক্ষ্মী ছেলে, আগামী 2 দিন পর তোর বিয়ে। বাবা আর মা চলে গেল। রাতে শুয়ে আছি আর নিধির ছবিটার দিকে তাকিয়ে আছি। আমি পারলাম না নিধি তোমার জন্য অপেক্ষা করতে, আমাকে মাফ করে দাও। কিছু পানি গাল গিয়ে পড়ছে। এইভাবে দেখতে দেখতে আমার বিয়েটাও হয়ে যায়। বউ বাসরাতে বসে আছে আর আমি ছাদে বসে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। কি রে, তুই এখনো রুমে যাসনি? মায়ের গলা শুনতে হাত থেকে সিগারেটটা ফেলে দিলাম। রুমে গিয়ে কি হবে আমার? এইটাই ভালো জায়গা আমার জন্য। গাধা, মেয়েটা তোর জন্য অপেক্ষা করছে, তুই তাড়াতাড়ি চল। মায়ের জোড়াজড়িতে বাসর ঘরে ঢুকলাম। মেয়েটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি ওর পাশে দাঁড়িয়ে আছি আর বলতে লাগলাম, দেখুন আমি আপনাকে বউ হিসেবে মানতে পারবো না, আমি একজনকে ভালোবাসি। এই কথা শোনার পর মেয়েটা ঘোমটা তুলে আমার কলার চেপে ধরলো। কি? তুই কথাটা আবার বলতো? দিদির কণ্ঠ শুনে ওর দিকে তাকিয়ে আমি অবাক হয়ে যাই। আরে ও যে আমার ভালোবাসার মানুষটা। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। তাহলে নিধির সাথে আমার বিয়ে হয়েছে। আবেগ সামলাতে না পেরে ওকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। এই পাগল, কাঁদছো কেন? তুমি আমাকে ছেড়ে কই ছিলে এতদিন? আমি তো তোমার কাছেই ছিলাম, কিন্তু তুমি দেখতে পাওনি। আমার কাছে মানে? শুনো, যেদিন তুমি আমাকে ভুল বুঝেছিলে সেই দিন আমি মাকে সব জানিয়েছিলাম, আর মা আমাকে বলেছিল পরিবার সহ গ্রামে চলে আসতে। আমিও শহর ছেড়ে গ্রামে চলে আসি এবং তোমাকে শহর থেকে আনার পরিকল্পনাটাও আমি করি। আর সব শেষে এখন বিয়ে। জানো আমি তোমাকে কত খুঁজেছি আর কত মিস করেছি। মিস মনে হয় আমি করি নাই? আমার খুব কষ্ট হয়েছিল। সরি সেই দিনের এত অপমানের জন্য। আসলে আমি সঠিকটা না জেনে রেগে গিয়েছি। এখন যেহেতু জেনেছো, আর আমাকে বকা দিতে পারবা না। ওকে দিব না, তবে প্রতিদিন মরবো। কি? মারলে যে আমি ব্যথা পাবো, তখন বুকে টেনে নিয়ে আদর করে দিব। তাহলে এখন মারো আর আদর করো। করছি। আর আমাদের 3 জন হওয়ার ব্যবস্থা করতেছি।